আপনারা শুনছেন আধার 48। এই রাতুল, তুই যাবি কিনা বল? তোর দুলাভাই কিন্তু বলে দিয়েছে, তুই যদি আমাদের সাথে না যাস তাহলে কিন্তু আমাকে সে আর সাজেক নিয়ে যাবে না ঘুরতে। আরে আপু, তুই বোঝার চেষ্টা কর। তুই আর দুলাভাই ঘুরতে যাবি, এখানে আমি কাবাবের হাড্ডি হয়ে কি করব বল? আরে, তুই তো এর আগে তোর বন্ধুদের সাথে অনেকবার সাজেক গিয়েছিস, তাই তোর দুলাভাই বলছে তোর তো আশেপাশের সব কিছু চেনা। তুই থাকলে অনেকটা ভালো হবে। ঠিক আছে, আর পাম মারতে হবে না। তুই দুলাভাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। আর আগামীকালকেই আমাদের বাড়ি থেকে রওনা করব সাজেকের উদ্দেশ্যে। আর আপু, ঠান্ডাটা কিন্তু ভালোই জমেছে। তুই শীতের কাপড়টা একটু বেশি করে নিয়ে নিস। ঠিক আছে রাতুল, তাহলে ফোনটা রাখছি। আগামীকাল তোর দুলাভাইকে নিয়ে বাড়িতে আসবো আর এইখান থেকে রওনা করব। ঠিক আছে, রাখ রাখ। আমারও তো গোছগাছ করতে হবে। আর বাবা মাকে তো জানাতে হবে তোরা আসতেছিস। তোদের জন্য ভালো মন্দ রান্না করতে হবে নাকি? তোর জামাই তো আবার ভিআইপি। ভালো হচ্ছে না কিন্তু রাতুল। তোর দুলাভাই একটু সম্মান দিয়ে কথা বলতে পারিস না? আচ্ছা, ঠিক আছে। ভুল হয়েছে, দুলাভাইকে নিয়ে চলে আসিস। রাখছি আপু। আল্লাহ হাফেজ। রিয়া, রিয়া তো আমার বড় হলেও আমরা দুই ভাই বোন একে অপরের বেস্ট ফ্রেন্ড। তাছাড়া আর হৃদয় ভাইয়া মানে আমার দুলাভাইও মাশাল্লাহ আমার মতোই খুব ফ্রি মাইন্ডেড। আগামীকাল আপু দুলাভাইয়ের বাড়িতে আসলে কাল রাত্রে রওনা করে দেব সাজেকের উদ্দেশ্যে। এর আগে আমি বহুবার সাজেকে গিয়েছি, কিন্তু যতবারই যাই না কেন আমার মন ভরে না। কারণ সাজেকের ওই মেঘলা আকাশ, চারিপাশের পরিবেশ আর পাহাড়ি এলাকার রান্না আমার হৃদয়কে ছুঁয়ে যায়। কিন্তু সব থেকে ভালো লাগে সাজেকের গভীর রাতে বেঞ্চে বসে আকাশের চাঁদ দেখতে। যখন চারিপাশের পরিবেশটা পুরোপুরি নিরিবিলি হয়ে যায়, ওই আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে যে কি অসম্ভব সুন্দর লাগে। কথা মতো পরের দিন রিয়া আপু আমাদের বাড়িতে চলে আসে হৃদয় ভাইয়াকে নিয়ে। দুপুরে সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করি আর রাতে রওনা করি সাজেকের উদ্দেশ্যে। হৃদয় ভাইয়ার নিজের গাড়ি থাকায় আমাদের আর বাসে জার্নি করতে হয় না। সাজেকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভোর সকাল হয়ে যায়। সাজেক আসার পর সব থেকে ভালো মানের একটি হোটেল খুঁজে বের করা খুবই কষ্টের। আপনার দেখে মনে হবে সবগুলো হোটেল যেন বেস্ট, তবে আপনার খেয়াল রাখতে হবে কোনটা আপনার জন্য বেস্ট। আমি যেহেতু সাজেকে এর আগে বন্ধুদের সাথে অনেকবার এসেছি, তাই এই সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা ছিল। আমি রিয়া আপু আর হৃদয় ভাইয়াকে নিয়ে উঠে পড়ি এখানকার সব থেকে উন্নত মানের একটি ভালো হোটেলে। দুপুরে তিনজন মিলে হোটেলে জমিয়ে পাহাড়ি এলাকার রান্না খেলাম। তারপর বিকেলে সাজেকের আশেপাশের পাহাড়ি কিছু এলাকা ঘুরে দেখলাম। সন্ধ্যার সময় ফিরে আসলাম হোটেলে। রিসোর্টে আসার পর আমরা রেস্ট নেওয়ার জন্য নিজেদের রুমে চলে গেলাম। রাত হতেই বাইরে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপরে আপু আমাকে বলল, চল ডিনার করে শুয়ে পড়ি। আমি আপু আর হৃদয় ভাইকে বললাম, তোমরা যাও, তোমরা ডিনার করে ঘুমিয়ে পড়ো। আমি আমার রুমে ডিনারটা অর্ডার করে নিব। আপু আমার কাছে জানতে চাইল, কেন তুই ঘুমাতে যাবি না? আরে না আপু, আমি এখানে আসি অন্য একটা কারণে। তুমি সেটা বুঝবে না। তুমি যাও, ঘুমিয়ে নাও। আপু আমাকে বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি তো। আমরা এখন রুমে যেয়ে ঘুমাবো। আর তুমি এখানে বসে বসে গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক কথাবার্তা বলবে ফোনে। হুম হুম। আরে আপু, তুমি তো জানো আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তারপরও কেন বারবার বলো এসব কথা? তুমি যাও তো। হৃদয় ভাইয়া আপুকে নিয়ে জানতো আমি আর কিছুক্ষণ একা টাইম স্পেন্ড করব, তারপরে রুমে চলে যাব। আপু আর হৃদয় ভাইয়া চলে গেল তাদের রুমে। এক কাপ কফি নিয়ে বসে পড়লাম বেঞ্চে। আকাশের দিকে তাকিয়ে আছি আর শীতের ওই চাঁদটাকে দেখছি। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, তবে ওই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছি, কেন জানি না আমার তেমন একটা ঠান্ডা লাগছে না এখন। এক দৃষ্টিতে চাঁদটার দিকে তাকিয়েছিলাম। এমন সময় কেউ একজন আমার পেছন থেকে বলে উঠল, একটু চেপে বসবেন, ব্যাসটা তো অনেক বড়, আপনি যদি একটু চেপে বসতেন তাহলে আমি এই পাশে বসতে পারতাম, এই আর কি। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই। আমি দেখতে পাই নীল রঙের একটি শাড়ি পরে একটি মেয়ে দাঁড়ানো, আর সে আমাকে এই কথাগুলো বলছে। আমি খুবই অবাক হই। যেখানে আমি মোটা মোটা দুইটা জ্যাকেট গায়ে দিয়ে আছি, আমার তাতেও ঠান্ডা মানছে না, সেখানে কিনা এই মেয়েটি একটি শাড়ি পরে আছে এই ঠান্ডার ভিতরে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী। আমি তার দিকে তাকিয়ে বললাম, জি, বসুন না, আমি চেপে বসছি, আপনি এই পাশটাতে বসুন। মেয়েটি আমাকে ধন্যবাদ দিয়ে আমার বেঞ্চের আরেকটি পাশে বসলো আর আমাকে বলতে শুরু করলো, কিছু মনে করবেন না, আমি জানি ওই পাশটাতে আরও অনেক বেঞ্চ আছে, তবে আপনাদের এখানে ফায়ার ক্যাম্প করছেন এ কারণে আগুন পোহাতে চলে আসলাম।
আমি মেয়েটিকে বললাম, ও আচ্ছা, না, না সমস্যা নেই। আপনি এখানে বসতে পারেন। কিন্তু এত ঠান্ডার মাঝে আপনি কেন শাড়ি পরে আছেন? আপনি খুবই অদ্ভুত একটা মেয়ে তো। আপনার কি ঠান্ডা লাগছে না? মেয়েটি আমাকে বলে, জানেন, আমি তখন ওই আকাশের চাঁদটার দিকে তাকাই, তখন আমার কেন জানি না ঠান্ডা লাগে না। এই কারণে আমি গরমের কোনো জামা পরিনি। আমি এটা শুনে তো হতবাক। আমার চিন্তাভাবনার সাথে তার চিন্তাভাবনা কি করে এত মিলতে পারে? মেয়েটি আমাকে আরো বলল, আপনি কি জানেন, আমি ছোটবেলায় আমার নানুর মুখে শুনেছি ওই চাঁদে নাকি অনেকগুলো পরী থাকে, যাদেরকে অনেকে চাঁদের বুড়ি বলে চীনে, কিংবা চাঁদের বুড়ি বলে চীনে। আমি বলি, কি বলছেন এইসব? আপনি কি এখনো ছোট নাকি? সেগুলো তো আমাদের দাদু দাদারা ছোটবেলায় আমাদের গল্প শোনাতো। চাঁদের ভিতরে কি করে পরী থাকতে পারে? আর চাঁদের বুড়ি এগুলো শুধু গল্প কথা, কখনোই কেউ দেখেনি তাদের। মেয়েটি আমাকে বলল, হ্যাঁ, তাদের কেউ দেখেনি ঠিক, কিন্তু তারা যে নেই এটা কিন্তু ঠিক না। চাঁদে এখনো অনেক বুড়িরা বসবাস করে। তারা মানুষদেরকে দেখতে পায়, কিন্তু মানুষ তাদের দেখতে পায় না। মেয়েটি তার কথাগুলো এত সুন্দরভাবে গুছিয়ে বলছিল, আমার এত ভালো লাগছিল, মন চাচ্ছিল সারা রাত তার কথাগুলো আমি শুনি। আমি মেয়েটিকে বললাম, কিছু না মনে করলে কি আমি আপনার নামটা জানতে পারি? মেয়েটি তখন আমাকে বলল, আমার নাম নীলিমা। আর আপনার নাম আমি জানি, রাতুল, তাই না? মেয়েটির মুখে নিজের নাম শুনে আমি তো হতবাক। কি করে সে আমার নাম জানতে পারে? সে কি আমাকে চেনে নাকি? আমি নীলিমাকে বলি, আপনি কি আমাকে চিনেন নাকি? নীলিমা আমাকে বলে, হ্যাঁ, চিনি তো। আপনি প্রতি শীতে তো সাজেক আসেন বন্ধুদের সাথে ঘুরতে, আর এই বেঞ্চটাতে বসে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকেন। আমি বলি, তার মানে আপনিও প্রতি শীতে আমারই মতো সাজেকে ঘুরতে আসেন, তাই না? নীলিমা বলে, মোটেও না। আমি সাজেকে ঘুরতে আসি না। আমি যে জায়গায় থাকি সেখান থেকে পুরো পৃথিবীটাকে দেখা যায়। আমি তাকে বলি, এটা কেমন জায়গা? এমন তো কোনো জায়গাই নেই যেখানে বসে পুরো পৃথিবীকে দেখা যায়। আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? তখন নীলিমা আমাকে বলে, রাতুল, পৃথিবীতে অনেক কিছু আছে, সেটার বিষয়ে বোধহয় আপনি জানেন না। আপনি যেটা চোখে দেখছেন সেটাই বিশ্বাস করেন, যেটা কানে শুনেছেন সেটা সম্পর্কে জানেন, কিন্তু আপনার অজানা এই পৃথিবীতে আরও অনেক কিছু আছে। ঠিক আছে রাতুল, অনেক রাত হয়ে গেছে, আজকে আমি যাই, দেখা হবে কাল রাতে। আমি বলি, কাল রাতে কেন? আসুন না, কাল সকালে আমাদের সাথে জয়েন করেন। আমার আপু আর দুলাভাইও এসেছে। আমরা আগামীকাল নাস্তা করে বের হব চারিপাশে ঘুরতে। আপনি চাইলে জয়েন করতে পারেন আমাদের সাথে। নীলিমা আমাকে খুব অবাক করে বলল, আমি চাইলেও দিনের বেলায় আপনাদের সাথে ঘুরতে যেতে পারবো না। আমাকে মাফ করবেন। এটা বলে নীলিমা হোটেলের দিকে হাঁটা দিল। নীলিমা নামক মেয়েটি যাওয়ার পরে আমি ভাবছিলাম মেয়েটি কতই না অদ্ভুত। তার কথাগুলো অদ্ভুত, সে আসলে কে? অনেকটা রাত হয়ে গেছে। এই কারণে আর আমি বাইরে বসে থাকলাম না। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে রিয়া আপু আর হৃদয় ভাইয়া আমাকে ঘুম থেকে টেনে তোলে। তারপরে আমরা একসাথে নাস্তা করে বের হয়ে গেলাম চারিপাশে ঘুরতে। ঘুরতে, ঘুরতে আমরা পাহাড়ি এলাকার অনেক গভীরে চলে আসি। ওইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই আমি আপুকে বলি, "আপু, যে এখানে একটু দাঁড়া, আমি আসছি।" রিয়া আপু আর হৃদয় ভাই আমার কাছে জানতে চায়, "কোথায় যাচ্ছ?" আমি হৃদয় ভাইকে বলি, হৃদয় ভাইয়া, আমি আমার বন্ধুদের সাথে পাহাড়ে এর আগেও এসেছি। এখানে পাশে একটি খুব সুন্দর নদী আছে, যেটার নাম রূপরাঙ্গা নদী। হৃদয় ভাইয়া, তোমাকে বললে বিশ্বাস করবে না, সন্ধ্যার সময় পাহাড়ে দাঁড়িয়ে সে নদীর মাঝ বরাবর দিয়ে সূর্য অস্ত দেখতে অসম্ভব সুন্দর লাগে। হৃদয় ভাইয়া, রিয়া আপু আমাকে বলল, তাহলে আমাদেরকেও নিয়ে যাও। আমি তাদের বললাম, আজকে না আপু, আগামীকাল নিয়ে যাব। আজকে খুব সময় কম। আমি এক দৌড়ে যাবো আর আসবো। কারণ এই কিছুক্ষণ পরেই তো অন্ধকার নেমে আসবে। আমি রিয়া আপু আর হৃদয় ভাইকে বললাম, তোমরা বরং কথা বলতে, বলতে হোটেলের দিকে আগাতে থাকো। আমি এক দৌড়ে সেখানে যাব আর কিছু ছবি তুলে আবার ফিরে আসবো। হৃদয় ভাই তখন আমাকে বলে, ঠিক আছে, বেশি সময় নিও না। আমি আর তোমার আপু হোটেলের দিকে যাচ্ছি। তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো। আমিও দৌড় লাগাই সেই নদীর দিকে। সেখানে গিয়ে আমি পাহাড়ের উঁচু থেকে সূর্যাস্ত দেখি। তারপর আবার তাড়াহুড়ো করে হোটেলে থেকে হাঁটা দেই। তাড়াহুড়ো করে আমি পাহাড় থেকে নামার সময় আমার পাটা মচকে যায়। আমি একটা চিৎকার দেই। আমি দাঁড়াতে পারছিলাম না। আমার পাটা খুব বাজেভাবে মচকে গেছে। কি করব? বুঝতে পারছিলাম না। পকেট থেকে ফোনটা বের করলাম আব্বুকে ফোন দেওয়ার জন্য। কিন্তু এখানে নেটওয়ার্ক নেই। অপর পাশে দিনের আলোর ফুরিয়ে রাতের অন্ধকারে নিয়ে এলো
আমি কি করব বুঝতে পারছিলাম না। কোনোভাবে নিজেকে সামলিয়ে আবার আস্তে, আস্তে দাঁড়াই আর পাহাড় থেকে নামতে শুরু করি। ফোনের আলোতে আমি বেশি দূর দেখতে পারছিলাম না। কোন পথে যাচ্ছিলাম সেটাও বুঝতে পারছিলাম না। আমি যে পথে হাঁটছি সেটা কি ভুল পথ নাকি সঠিক পথ সেটাও জানি না। অনেকক্ষণ হাঁটার পর আমি লক্ষ্য করতে পারি আমি এখন গভীর জঙ্গলের মাঝে, তার মানে আমি ভুল পথে চলে এসেছি। কি করব আমি? রাতের অন্ধকারে নেমে এসেছে। আমি কি করে এখন ফিরে যাব আমাদের হোটেলে? তখনই আমার কানে অদ্ভুত ধরনের কিছু শব্দ আসে। আমি সেদিকে ঘুরে তাকাই। আর আমি দেখতে পাই জঙ্গলের মাঝে একটি জায়গাতে আগুন জ্বলছে। আমি ভাবলাম হয়তোবা সেখানে কোনো মানুষ আছে। আমি যাই, তাদের কাছে সাহায্য চাই। সাহায্য চাওয়ার আশায় আমি সেদিকে এগিয়ে যাই। কিছুদূর আগাতে আমি বুঝতে পারি সেখানে ২ টি লোক দাঁড়ানো। আমি সেই ২ টি লোককে ডাক দিতে যাব, তখনই আমার পেছন থেকে কেউ একজন আমার মুখটাকে চেপে ধরে। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি এ তো নীলিমা। নীলিমা এখানে কি করে এলো? নীলিমা আমাকে বলছে, "তোমার ফোনের আলোটা নিভিয়ে ফেলো, তাড়াতাড়ি করো। নয়তো তারা দেখে ফেলবে, জলদি করো।" তা আমি আমার ফোনের আলোটা নিভিয়ে ফেলি। তারপর নীলিমার কাছে জানতে চাই, "কি হয়েছে? আর তুমি এত আস্তে, আস্তে কেন কথা বলছো? আর তুমি এত রাতে এখানে কি করে এলে?" নীলিমা আমাকে বলে, "সবটা বলবো, কিন্তু তুমি এখানে চুপ করে দাঁড়াও। কোনো নড়াচড়া করো না। নয়তো তারা বুঝে যাবে আমরা এখানে আছি। তারা যদি বুঝে যায় তাহলে আমাদের আর কোনো রক্ষা নেই কিন্তু।" আমি নীলিমাকে বলেছি, "তুমি কাদের কথা বলছো? ওইখানে তো ২ জন মানুষ দাঁড়িয়ে আছে। আমরা তাদের কাছে সাহায্য চাই। আর এখান থেকে বের হয়ে হোটেলে চলে যাই, আসো।" নীলিমা আমাকে বলে, "না, না, ওরা কোনো মানুষ না। ওরা হচ্ছে নরক, আজব পিশাচ।" আমি নীলিমার মুখে কথা শুনে অবাক হয়ে তাকে বলি, "কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো?" নীলিমা তখন আমাকে বলে, "কি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুমি এখান থেকে ভালো করে লক্ষ্য করো। আগুনের ভিতর কিছু একটা পুড়ানো হচ্ছে, যেটা খাওয়ার জন্য তারা ২ জন ওই পাশে বসে আছে। দেখো তো জিনিসটা কি যেটাকে তারা আগুনে পুড়ছে?" নীলিমার কথা মতো আমি তাদের দিকে আবার তাকাই আর দেখার চেষ্টা করি আগুনে তারা কি পুড়ছে। কিন্তু আমি ভালো করে লক্ষ্য করে যেটা দেখতে পাই, সেটা দেখার পর আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি দেখি সেই ২ জন ব্যক্তি একটি মানুষকে লাঠির সাথে বেঁধে আগুনে পুড়ছে। তখনই সেই ২টি ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি একটি ধারালো ছুরি নিয়ে সেই পুরো মানুষটার শরীর থেকে কিছুটা মাংস ছেড়ে খাওয়া শুরু করল। আমি কি করব আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি অনেকটা যখন ভয় পেয়ে গিয়েছিলাম এসব দৃশ্য দেখে, তখন নীলিমা আমাকে বলে, "ভয় পেও না। আমি তো তোমার সাথে আছি। তোমার কিচ্ছু হবে না। চলো, আমার সাথে আসো।" এখান থেকে আস্তে, আস্তে পিছনের দিকে হাঁটা শুরু করলাম। আমি আর নীলিমা আস্তে, আস্তে করে সেখান থেকে বের হয়ে আসি। আবার একটি পাহাড়ের উঁচুতে উঠে পড়ি। আমি নীলিমাকে বলি, "আমি না হয় পথ হারিয়ে সেখানে চলে গিয়েছিলাম। কিন্তু তুমি সেখানে কি করে গেলে?" নীলিমা আমাকে বলে, "তোমাকে তো আমি গতকাল রাতেই বলেছিলাম। আমি যে জায়গায় থাকি সেখান থেকে আমি সবকিছু দেখতে পারি। আমি বসে, বসে তোমাকেই দেখছিলাম। যখন দেখলাম তোমার এত বড় বিপদ আর তোমার কাছে না এসে পারলাম না।" আমি তাকে বললাম, "তুমি কি আমার সাথে মজা করছো? কোথায় থাকো তুমি? যেখানে বসে এই পৃথিবীর সবকিছু চাইলেই দেখা যায়?" নীলিমা আমাকে বলে, "আমি তোমাকে বললে বিশ্বাস করবে কিনা জানি না। তারপরও তোমাকে দেখাচ্ছি আমি কোথায় থাকি।" নীলিমা তার হাতের ইশারায় আমাকে দেখালো সে কোথায় থাকে। নীলিমা আমাকে হাতের ইশারায় দেখাচ্ছে সে চাঁদে থাকে। যেটা দেখে আমি তাকে বলি, "তুমি কি আমার সাথে মজা করছো? তুমি চাঁদে কি করে থাকতে পারো?" নীলিমা আমাকে বলে, "আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। কিন্তু রাতুল, আমি একজন চাঁদের পরী। আমি চাঁদেতেই বসবাস করি। আমার বাবা-মা ও আমার কাছের সকলেই চাঁদেই বসবাস করে। রাতুল, তোমাকে বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবে জেনে রাখো, চাঁদের মাঝে অনেক বড় একটি পরীদের দেশ আছে, যেখানে আমি আমাদের গোত্রের সকলে থাকি। আমি মাঝে, মাঝেই মানুষের রূপ ধরে সাজেকে আসি পাহাড়ি এলাকায় ঘোরার জন্য। আমি প্রতি শীতে বাংলাদেশের এই সাজেকের পাহাড়ে ঘুরতে আসি। আমি যতবার এখানে এসেছি, ততবারই তোমাকে দেখেছি। তোমাদের বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসতে। তোমাকে দেখলে মনে হতো তুমি আর ৫ জন ছেলের মতো না। তুমি আমার বন্ধুদের সাথে সময় খুব কম দিতে। আর একাভাবে এই বেঞ্চে বসে আকাশের ওই চাঁদটাকে দেখতে গভীর রাত পর্যন্ত।
তোমাকে আমি দূর থেকে দেখতে, দেখতে কখন যে অনেক কাছের মানুষ ভাবতে শুরু করলাম, আমি নিজেও জানি না। আমি দেখলাম এবার শীতে তুমি তোমার বোন দুলাভাইকে নিয়ে এখানে এসেছো। তাই ভাবলাম মানুষ রূপে তোমার সাথে কথা বলা যায়। তাই গতকাল রাতে আমি মানুষ রূপে এসে বেঞ্চে বসে তোমার সাথে কথা বলতে শুরু করলাম। আমরা চাঁদের পড়ি। আমাদের কাছে অদ্ভুত ধরনের কিছু শক্তি আছে। আমাদের চাঁদের প্রতিটা পরীর কাছে একটি করে জাদুর আয়না আছে। যে আয়নার মাধ্যমে আমরা পৃথিবীর যেকোনো স্থানে যেকোনো জিনিসকে স্মরণ করার সাথে সাথেই দেখতে পারি। আমি চাঁদে বসে জাদুর আয়নার মাধ্যমে তোমাকে দেখছিলাম। আর আমি দেখতে পাই তুমি খুব বড় একটা বিপদে ফেঁসে গেছো। তাই তাই তোমাকে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে এসেছি আমি রাতুল। নীলিমা আসলে আমার সাথে মজা করছে, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছে না সে মিথ্যে কথা বলছে। নীলিমা আমাকে বলে, চলো তোমাকে তোমার হোটেলে ছেড়ে দিয়ে আসি, আসো আমার সাথে, আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছি। তারপর নীলিমা আমাকে নিয়ে সঠিক পথ ধরে আমাদের হোটেলে ফিরে আসে। হোটেলের সামনে এসে নীলিমা আমাকে বলে, তুমি এখন হোটেলের ভিতরে চলে যাও, কারণ তোমার দুলাভাই আর আপু তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আমি জানি রাতুল, তুমি এখনো মানতে পারছো না আমি যে চাঁদের পড়ি। যেটা সত্য আমি সেটাই তোমাকে বলেছি। এখন মেনে নেওয়া বা না নেওয়া তোমার একান্ত বিষয়। তোমরা তো কালকে ফিরে যাচ্ছ, তুমি ভালো থেকো। আমি মাঝে মাঝে তোমাকে আমার জাদুর আয়না দেখব। আমি জানি না রাতুল, কিন্তু তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। ভালো থেকো। তুমি উপরওয়ালা চাইলে আমাদের আবারও দেখা হবে। আমি শুধু অবাক হয়ে নীলিমার মুখের দিকে তাকিয়েছিলাম। সে কি বলছে এগুলো আমি ঠিক কিছুই বুঝতে পারছিলাম না। নীলিমা আমার থেকে বিদায় নিয়ে পাহাড়ের একটি পথ ধরে হাঁটতে হাঁটতে অন্ধকারের সাথে অদৃশ্য হয়ে গেল। তখনই আমার নাম ধরে ডেকে উঠল রিয়া আপু। আমি ঘুরে তাকিয়ে দেখি রিয়া আপু আর হৃদয় ভাইয়া আমার কাছে ছুটে আসলো আর বলল, কি রে, কই ছিলি তুই? তুই জানিস তোর জন্য আমার কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোর দুলাভাই তো তোর জন্য এখানকার থানা ফোন করে দিয়েছে যে তুই কোথায় ছিলি তুই এতক্ষণ। আমি হৃদয় ভাইয়া রিয়া আপুকে বলি, আপু আমি পথ হারিয়ে ফেলেছিলাম রাতের অন্ধকারে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হৃদয় ভাই তখন আমাকে বলে, একটু দেরি? তুমি জানো এখন কয়টা বাজে? একটু দেরি তো এখন নয়, এখন রাত ৩টা বাজে। এই কথা শুনে আমার যেন পায়ের নিচের মাটি সরে গেল। কি বলছে হৃদয় ভাই এগুলো? আমার পথ হারিয়েছিল সন্ধ্যার একটু পর। তাছাড়া আমি সেই জঙ্গলে ছিলাম ম্যাক্সিমাম ১ ঘন্টা। কিন্তু হৃদয় ভাই বলছে এখন ৩টা বাজে। তার মানে ৬টি ঘন্টা আমার সাথে সব ঘটেছে। কিভাবে সম্ভব এটা? আমি রিয়া আপু আর হৃদয় ভাইয়াকে কিছু না বলেই আমার রুমে চলে আসি। কি হলো এগুলো আমার সাথে? আর নীলিমা? নীলিমা কোনো মানুষ না, সে একটা চাঁদের পরী। চাঁদে বসবাস করে। আর নীলিমার চাঁদের একদম অন্যরকম পরী তার সাথে অনেকেই থাকে। তাদের ভেতরে একজন মানতে পারছি না আমি, সে যে নীলিমা চাঁদের পরী, চাঁদের মধ্যেখানে একজন, পরীদের একজন। কেন মানতে পারছি না আমি? কিন্তু যেগুলো আমার সাথে ঘটল সেগুলো তো অস্বীকারও করতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। আর আমার ঘুম ভাঙে সকালে আপুর ডাকে। আমি আপু আর হৃদয় ভাইকে কিছুই বলি না। শুধু এতটুকুই বলি, আজকে আমরা ঢাকায় ব্যাক করব। আমরা ঢাকায় চলে যাব। এখানে আর ১ মিনিটও না। হৃদয় ভাই আমাকে বলে, কেন, কি হয়েছে? আমরা তো এখানে এসেছি মাত্র ২ দিন হলো। আমাদের তো আরও ৪ দিন থাকার কথা, তাই না? আমি ভাইয়াকে বলি, তাহলে আপনি রিয়া আপুকে নিয়ে এখানে থাকেন। আমি আজকে ঢাকায় ব্যাক করব। রিয়া আপু তখন বলে, ঠিক আছে ঠিক আছে, তুই এত উত্তেজিত হোস না তো। আমরা আজকে ঢাকায় ব্যাক করব। কথা মতো আমরা সেদিনই ঢাকায় চলে আসি। মূলত আমার ঢাকায় আসার কারণ একটাই, আমি কি পাগল হয়ে যাচ্ছি কিনা এটা পরীক্ষা করার জন্য। কারণ আমি ভাবছি আমার সাথে যেসব ঘটনাগুলো ঘটেছে সবটাই আমার হ্যালুসিনেশন, আমার কল্পনা। ঢাকায় আসার পর আমার অনেক ভালো লাগছে। আমি ভাবতে শুরু করলাম আমি ঢাকায় এসে ভালোই করেছি। যদি সাজেকার ২ দিন কাটাতাম তাহলে হয়তোবা আমি পাগল হয়ে যেতাম। আমি মেনে নিয়েছিলাম নীলিমা বলতে কেউ নেই। নীলিমা ছিল আমার একটা কল্পনা। আর সেদিন ওই জঙ্গলের মাঝে যা যা দেখেছি সবগুলো ছিল আমার কল্পনাই। ঢাকায় আসার পর একটি মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন আমার নানু আমাদের বাড়িতে আসে গ্রাম থেকে। আমার নানুর বয়স ৮৫ বছরের মতো হবে। নানু কিছুদিন আমাদের বাড়িতে বেড়াবে। একদিন আমি ঘরে বসে আমার ল্যাপটপে মুভি দেখছিলাম। তখনই নানু আমার ঘরে এসে বলল, কি করছো রাতুল? এই তো নানু, মুভি দেখছি। দেখবে নাকি তুমি? আসো। তোমাদের জামানায় তো এমন ধরনের ছবি তোমরা দেখোনি। ছবিটা দেখো, মজা পাবা।
নানু তখন আমাকে বলল, আমাদের জামানায় অনেক কিছুই আমরা দেখেছি, যেটা কিনা এখন আর দেখা যায় না। ভাই রাতুল, তুমি কি জানো তোমার নানা যে কিনা এখন মারা গেছে, তার কাছে ২টা জিন ৫টা পরী থাকতো। আসলে তোমার নানা ভাই ছিল একজন অনেক বড় কবিরাজ, আর তোমার নানা ভাই সেই জিন পরীদের মাধ্যমে মানুষের উপকার করত। নানুর মুখে জিন পরীদের কথা শুনে আমি আমার ল্যাপটপটা রেখে নানুর কাছে গিয়ে বসি আর তার কাছে জানতে চাই, আচ্ছা নানু, তুমি তো এসব জিনিসের বিষয়ে অনেক কিছু জানো, কারণ তুমি তো আমার নানা ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ সংসার করেছো। নানু তখন বলল, হ্যাঁ, অনেক কিছুই জানি, কারণ আমি তো এসব দেখতে দেখতে অভ্যস্ত ছিলাম। তুমি কি জানতে চাও? নানু ভাই, বলো আমাকে। আমি তখন নানুর কাছে জানতে চাইলাম, আচ্ছা নানু, আমাদের আকাশের চাঁদের ভেতরে কি কোনো পরিদের দেশ আছে? নানু আমার মুখে এই কথা শুনে আমাকে বলল, শোন নানু ভাই, আমি এই বিষয়ে যতটুকু শুনেছিলাম তোমার নানা ভাইয়ের কাছে, ততটুকুই তোমাকে বলতে পারবো। তোর নানা ভাই আমাকে বলেছিল চাঁদে একটা পরীদের দেশ আছে, নীলপরীদের দেশ। সেখানে নাকি হাতে গোনা কয়েকটি পরী থাকে, যাদের বয়স কি না হাজার হাজার বছর। সেই নীলপরীরা নাকি চাঁদে বসে এই সকল জিনিস দেখতে পায়, কারণ প্রত্যেকটা নীলপরীর কাছেই আছে একটি করে জাদুর আয়না। তোমার নানা ভাই আমাকে এটাও বলেছিল, নীলপরীরা নাকি চাঁদের বাইরে কোনোদিনও আসে না, তাদের পুরো জীবনটা সে চাঁদকে ঘিরে, আর চাঁদের পরীদের বিষয়ে খুব কম মানুষই জানে। কিন্তু তোমার মুখে আমি কথা শুনে অনেকটা অবাক হইলাম। নানু ভাই, তুমি এই কথাটা কোথা থেকে শুনছো? কোন ইন্টারনেটের মাধ্যমে কি জানিছো নাকি? আমি আমার নানুকে কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ আমি তো কোনো ইন্টারনেটের মাধ্যমে এগুলো জানিনি। আমার সাথে তো চাঁদের একজন পরী দেখা করতে এসেছিল, নীলিমা। তার মানে সেগুলো আমার কল্পনা ছিল না। নানু তখন আমার কাছে আবারও জানতে চায়, কি হলো, চুপ করে রয়েছো কিভাবে, জানলে? তুমি চাঁদের পরীর বিষয় কিভাবে জানলে? আমি নানুকে বলি, একটি বইয়ে পড়েছিলাম, তাই তোমার কাছে জানতে ইচ্ছে হলো, এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা। নানু বলে, ও আচ্ছা, বইতে ওই সব বিষয় লেখা থাকে। বাহ, জানা ছিল না তো। যাই হোক, তুমি তোমার মুভি দেখো, আমি চইলা যাই। নানু যাওয়ার পর আমি নিজে নিজেই ভাবছিলাম, তার মানে নীলিমা আসলেই আছে। নীলিমা আমার কোনো কল্পনা না, সে আমার সাথে সত্যি দেখা করতে আসতো। আর সেদিন ওই জঙ্গলে ২টি পিশাচের হাত থেকে নীলিমা আমাকে উদ্ধার করেছিল। তার মানে নীলিমা আসলে চাঁদের পরী। নীলিমা সেই চাঁদে থাকা ২০ জন নীলপরীদের ভেতরে একজন নীলপরী। সেই ঘটনার পর কেটে যায় ১টি বছর। চলে আসে আবারও শীতের মৌসুম। ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। বন্ধুরা বারবার ফোন দিয়ে বলছে, সাজেক যাবো, তুই যাবি না, এটা হতেই পারে না। একটা পর্যায়ে আমার সকল বন্ধুরা আমাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেল সাজেকের উদ্দেশ্যে। বন্ধুদের সাথে গাড়িতে বসে আছি, গাড়ি চলছে সাজেক যাওয়ার পথে। আমি জানি না আকাশের এই নীলপরী নীলিমা আজও কি তার জাদু আয়নার মাধ্যমে আমাকে দেখে কিনা। যদি সে এখন আমাকে তার জাদুর আয়নার মাধ্যমে দেখে থাকে, আমি চাইব সে যেন আমার সাথে অবশ্যই দেখা করতে আসে, সেই উঁচু পাহাড়টায়। আমি সেই বেঞ্চে বসে ২ কাপ কফি হাতে নিয়ে তার জন্য অপেক্ষায় বসে থাকব। আমাদের গাড়িটা সাজেকে এসে থামে বিকেল ৪টা বাজে। আমি আমার সকল বন্ধুদের নিয়ে সেই একই হোটেলে উঠি, কারণ আমি চাচ্ছিলাম নীলিমা আমার সাথে দেখা করতে আসুক। হোটেলে আসার পর সকলে ফ্রেশ হয়ে ডিনার শেষ করে হোটেলের বাইরে পাহাড়ে বসে আড্ডা দিচ্ছি। মনে মনে ভাবছিলাম, আড্ডা শেষে সব বন্ধুরা যখন ঘরে চলে যাবে, তারপরে আমি এখানে একা কিছুক্ষণ বসে থাকবো নীলিমার আশায়। আড্ডা দেওয়ার কিছুক্ষণ পর আমাদের বন্ধুদের ভেতর একজন বলল, আমার বাড়ি থেকে ফোন আসছে, এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কোনো। আমি তখন আমার বন্ধুকে বললাম, এই পাশে নেটওয়ার্ক পাচ্ছে না, তুই যা পাহাড়ের ওই পাশটাতে যা, ওইখানে নেটওয়ার্ক আছে। আমার কথা মতো আমার বন্ধু ওই পাশটাতে চলে গেল। ১ থেকে ২ মিনিট পর আমার সেই বন্ধুর একটা মৃত্যু চিৎকার আমাদের সকলের কানে ভেসে এলো। সবাই মিলে ছুটে গেলাম সেই পাশটায়, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মাটিতে পড়ে আছে আমার বন্ধুর হাতে থাকা ফোনটা। তখনই আমার সেই বন্ধুর আরেকটি মৃত্যু চিৎকার আমাদের সকলের কানে ভেসে এলো। আমরা সবাই সেদিকে তাকালাম। আমরা লক্ষ্য করি আমাদের পাহাড় থেকে আরও কয়েকটা পাহাড়পুর একটি জঙ্গলের মাঝ বরাবর স্থান থেকে সেই চিৎকার আসে। সকল বন্ধুরা বলে, কি হলো, কিছু বুঝতে পারলাম না। ও কি পাহাড় থেকে লাফ দিল, নাকি কোথায় গেল? এখান দিয়ে তো কোনো যাওয়ার রাস্তা নেই। আরেকটি বন্ধু বলে উঠল, ওর চিৎকারটা তো ওই দূরের জঙ্গলের মাঝখান থেকে আসলো, কিন্তু এত কম সময়ের ভেতরে ওইখানে কি করে যাবে ও? আমার বাকি বন্ধুরা না বুঝতে পারলেও আমি বুঝে গিয়েছিলাম কি ঘটেছে আমার সেই বন্ধুর সাথে।
আমি ধারণা করছি সেদিন রাতে ওই ২টি নরখাদক পিশাচ আমার ওই বন্ধুটাকে খাওয়ার জন্য নিয়ে গেছে। আমার বন্ধু যখন আমাদের সাথে ছিল, তখন তার এই সুযোগটা পায়নি। কিন্তু যখন সে বাড়িতে কথা বলার জন্য এই স্থানটায় আসলো, তখনই তারা সুযোগ বুঝে তাকে নিয়ে গেল। কি করব এখন আমি? আমি যদি আমার নাকি বাকি বন্ধুদের সবকিছু বলি, তাহলে ওরা কোনোভাবেই এটা মানবে না। কিন্তু আমি তো জানি এমনটাই হয়েছে। কারণ আমি সেদিন রাতে স্বচক্ষে দেখেছিলাম সেই ২টি নরখাদক পিশাচকে। আমার সকল বন্ধুরা বলতে শুরু করল, "চল, চল, এখানে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি হোটেলের ভিতরে গিয়ে ম্যানেজারের থেকে এখানকার থানার নাম্বারটা নেই। আর যত দ্রুত সম্ভব আমরা সকলে এখানকার থানায় যাই। আর এখানকার পুলিশদের সাহায্যে ওকে উদ্ধার করার চেষ্টা করি।" আমরা সবাই আবার হোটেলের ভিতরে চলে আসি। আর ম্যানেজারকে সবকিছু বলি। ম্যানেজার সাহেবের ছোট্ট সোনা বলে আবার একজন। তখন আমার বাকি বন্ধুরা ম্যানেজারের কাছে জানতে চাই, আবার একজন মানে? ম্যানেজার সাহেব তখন বলে, না, না, কিছু না। হ্যাঁ, হ্যাঁ, আমি দিচ্ছি এখানকার থানার নাম্বার। তোমাদের তোমরা কল করো আর যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাও। আর পুলিশদের মাধ্যমে তোমার বন্ধুকে খোঁজার চেষ্টা করো।" আমরা সবাই ম্যানেজার সাহেবের থেকেই এখানকার থানার নাম্বার নিয়ে যোগাযোগ করে বেরিয়ে যাই থানার উদ্দেশ্যে। আমি সবার সাথে হোটেল থেকে বের হয়ে যাই থানায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সুযোগ বুঝে আমি আমার বন্ধুদের পেছন থেকে ফিরে আসি আবার হোটেলে। কারণ আমি জানি পুলিশ কোনোভাবেই আমার বন্ধুকে উদ্ধার করতে পারবে না। আর যদি কিছু উদ্ধার করতে পারে, সেটা সেটা হবে তার রক্তমাখা জামাকাপড়। কারণ ততক্ষণে আমার বন্ধুকে সেই নরখাদক পিশাচগুলো খেয়ে ফেলবে। এখন যদি আমার বন্ধুকে কেউ বাঁচাতে পারে, সেটা হচ্ছে চাঁদের পরী নীলিমা। আমি জানি না তাকে ডাকলে সে আমার কাছে আসবে কিনা, কিন্তু আজকে আমি তাকে ডাকবো, মন থেকে ডাকবো। তাকে আসতেই হবে সে চাঁদ থেকে আমাকে সাহায্য করতে। আমি হোটেলে এসে বেঞ্চে বসে চাঁদের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলি, "কোথায় তুমি নীলিমা? দয়া করে দেখা দাও আমায়। আজকে তোমার সাহায্য আমার খুব দরকার। নীলিমা, তুমি শুনছো? আমি তোমাকে ডাকছি। চলে আসো না, সাহায্য করো না আমায়। তুমি যদি সাহায্য করো, তাহলে আমার বন্ধুটাকে সেই ভয়ানক পিশাচদের হাত থেকে রক্ষা করতে পারবো। জানো নীলিমা, আমার এই বন্ধুটা না আসতে চায়নি আমাদের সাথে। ওর বাবা-মা আমার জন্য ওকে আমাদের সাথে পাঠিয়েছে। ওর মা আমাকে বলেছিল, 'বাবা রাতুল, তুই আমার ছেলেটাকে দেখে শুনে রাখিস। ওকে যদি আমি উদ্ধার করতে না পারি, তাহলে আমি ঢাকায় গিয়ে ওর মাকে কি বলবো? কি জবাব দিব আমি?' আমি খুব কান্না করছিলাম। আর ঠিকভাবে কথা বলতে পারছিলাম না। তখনই বেঞ্চের পেছন থেকে আমার কাঁধে কেউ একজন হাত রাখল। আমি ঘুরে তাকিয়ে দেখি সেই নীল শাড়ি পরা কপালে নীল একটি টিপ। নীলিমা দাঁড়ানো। আমার সামনে নীলিমা আমাকে বলে, "কান্না থামাও রাতুল। আমি চলে এসেছি। আমি তোমার সাহায্য অবশ্যই করব। আর তুমি জানতে চাচ্ছিলে না, আমি কি তোমাকে এখনো জাদুর আয়নার মাধ্যমে দেখতে পাই কিনা? এমন কোনো দিন কাটেনি আমার যে আমি তোমাকে না দেখেছি আমার আয়নায়। আমি তোমায় এতটা কষ্ট দিতাম না, আমি তোমার সাহায্য করার জন্য আরো আগেই চলে আসতাম। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে আমার আসতে হলো। চলো রাতুল, আমাদের কাছে সময় খুব কম। আমাদের দুজনকে এখনই যেতে হবে সেই জঙ্গলে।" আমি আমার চোখের পানিটা মুছে বেঞ্চ থেকে উঠে দাঁড়াই আর নীলিমার সাথে হাঁটা দেই সেই জঙ্গলের উদ্দেশ্যে। যাওয়ার পথে নীলিমা আমাকে বলছিল, "দেখো রাতুল, আমরা দুজন চাইলেই ওদেরকে পরাজিত করতে পারবো না। কারণ ওরা গত ৫০০ বছর ধরে মানুষদের খেতে খেতে অনেক শক্তিশালী হয়ে গেছে। আমাদের ওদেরকে হত্যা করতে হলে শুরুতেই একজনের সাহায্য দরকার। সে বলতে পারবে কিভাবে আমরা সেই ২টি নরখাদক পিশাচকে হত্যা করতে পারবো।" আমি বলি, "নীলিমা, তুমি কার কথা বলছো? আর তাকে এত গভীর রাতে আমরা কোথায় পাবো?" নীলিমা আমাকে বলল, "ওই যে, দেখতে পাচ্ছ? ওই পাহাড়টাই এই অঞ্চলের একটি অনেক বড় কবরস্থান আছে। সেই কবরস্থানের ভেতরেই এই ছোট্ট একটি কুঁড়ে ঘরের ভেতরে বসবাস করে মিজান দরবেশ। মিজান দরবেশ খুব ধার্মিক একজন ব্যক্তি। তার বয়স ১১০ বছর। সে সবসময়ই আল্লাহ পাকের ইবাদত করে আর মরণকে স্মরণ করার জন্য এই কবরস্থানের ভেতরেই তার জীবনযাপন করে। মিজান দরবেশ এই পাহাড়ি অঞ্চলে অনেকদিন যাবৎ থাকার কারণে এই জায়গার আশেপাশের সকলের এই বিষয়ে অবগত। হোক সে মানুষ কিংবা জিনপুরী, সব বিষয় সে জানে। একমাত্র মিজান দরবেশই বলতে পারবে কিভাবে আমরা সেই ২টি পিশাচকে হত্যা করতে পারবো। আমি নীলিমাকে বললাম, "ততক্ষণে দেরি হয়ে যাবে না তো? যদি আমার বন্ধুকে তারা হত্যা করে খেয়ে ফেলে?" নীলিমা আমাকে বলল, "ভয় পাওয়ার কোনো কারণ নেই।
এত তাড়াতাড়ি তোমার বন্ধুকে তারা হত্যা করবে না, কারণ তারা ৭ ঘন্টা শুকনো কাঠ গাছপালা দিয়ে আগুন জ্বালায়। সেই আগুন যখন জ্বলতে জ্বলতে অনেকগুলো জ্বলন্ত কয়লায় রূপান্তরিত হয়, তখন তারা তাদের শিকারটাকে ওই জ্বলন্ত কয়লার উপরে ছুঁড়ে মারে। জ্বলন্ত কয়লার কারণে সেই মানুষটার শরীর আধমরা হয়ে যায়। তাদের কাছে নাকি এই মাংসটা খেতে খুব ভালো লাগে। তাই এখনো আমাদের কাছে ৬ ঘন্টা সময় আছে। চলো এখনই আমরা রওনা করি ওই পাহাড়টা থেকে, যেখানে কিনা মিজান দরবেশ আছে। আমি আর নীলিমা আমাদের পাহাড় থেকে নেমে ওই পাহাড়ের দিকে হাঁটা দেই। নীলিমা আমাকে বলছিল, রাতুল, তুমি কান্না করো না তো, কিছু হবে না তোমার বন্ধুর। আমার উপর তোমার বিশ্বাস আছে না? তুমি জানো, রাতে আমরা যে কয়জন চাঁদের পুরী আছি, তারা শুধু চাঁদের ভেতরেই বসবাস করি। কেন, আমরা কি কারণে মাটি আসি না জানো? কি কারণে আসি না? আমি নীলিমার কাছে জানতে চাই কেন তোমরা সুখে চাঁদেই বসবাস করো। নীলিমা বলে, কারণ আমরা চাঁদের পুরী, আর আমরা অন্য সব পুরীদের মতো পৃথিবীর বুকে বাঁচতে পারি না। আমরা চাঁদ ছাড়া আর কোথাও বাঁচতে পারি না। কারণ হচ্ছে, আমাদের চাঁদের ভেতরে আছে অনেক সুন্দর একটি আম গাছ। ঠিক আছে, এই আমগুলো হয় নীল রঙের। আমরা সকল চাঁদের পুরীরা সেই গাছের আম খেয়ে বাঁচি। আমরা পৃথিবীতে থাকা পুরীদের মতো অন্য কোনো খাবার খেতে পারি না। আমরা চাঁদের সেই আম গাছের আম খাওয়ার পর শুধু ৬ ঘন্টাই পৃথিবীতে থাকতে পারি। ৬ ঘন্টা পর আমরা সেই নীল রঙের আম আবার না খেতে পারি যদি, তাহলে আমরা মারা যাই। তাই আমরা চাঁদকে ছেড়ে আর কোথাও যেতে পারি না। কারণ ৬ ঘন্টা পর পর আমাদের ক্ষুধা পায়। আর ক্ষুধা নিবারণ করার জন্য সেই নীল রঙের আম খেতে হয় আমাদের। সবথেকে মজার একটি বিষয় শুনবে, আমি তোমার সাথে দেখা করার আগে একটি নীল রঙের আম খেয়ে এসেছি, যেটার মেয়াদ আছে আর মাত্র ৬ ঘন্টা। আর তোমার বন্ধুকে বাঁচানোর মেয়াদও হচ্ছে ৬ ঘন্টা। এই ৬ ঘন্টার ভেতরে যদি তোমার বন্ধুকে উদ্ধার করে আমি আবার না ফিরতে পারি চাঁদে, তাহলে তোমার বন্ধুর পাশাপাশি আমিও মারা যাব। আমি তখন নীলিমাকে বলি, তাহলে তুমিই ফিরে যাও, আমি ২ টা আপন মানুষ হারাতে পারবো না। নীলিমা আমাকে বলল, যুদ্ধ করার আগে হেরে যাচ্ছ, চলো না, আমরা পারবো, নিজের উপর বিশ্বাস রাখো। দেখতে দেখতে আমরা সেই পাহাড়ে উঠে পড়ি, যে পাহাড়ে আছে এই অঞ্চলের অনেক বড় একটি কবরস্থান। আর সেই কবরস্থানের ভেতরে আছে মিজান দরবেশ। পাহাড়ের উপরে উঠে আমি দেখতে পাই পুরো পাহাড়টা ঘিরে হাজার হাজার কবর। আর এত বড় কবরস্থান, তার মাঝ বরাবর আছে একটি ছোট কুঁড়ে ঘর। আমি আর নীলিমা যখন কবরস্থানের ভেতরে প্রবেশ করতে যাব, তখনই আমি আর নীলিমা তখন দেখতে পাই আমাদের দিকে একটি মহিলা আর একটি পুরুষ এগিয়ে আসছে। পুরুষটি একটি সাদা পাঞ্জাবি পরা আর মাথায় টুপি, আর মহিলাটা একটা কালো বোরকা পরা। দুজনের বয়সেই আমাদের মতোই কম। সেই অজানা দুজন আমাদের কাছে এসে বসল আর আমাদেরকে বলল, আসসালামু আলাইকুম, কারা আপনারা? এত রাতে কবরস্থানের ভেতরে কেন প্রবেশ করতে চাচ্ছেন? আমরা দুজন তাদের সালামের উত্তর দেই। আমি তখন তাদের বললাম, আমার নাম হচ্ছে রাতুল, আমি মিজান দরবেশের সাথে দেখা করতে এসেছি। এত রাতে আমার তার সাহায্য খুব দরকার। তখনই আমাকে অবাক করে দিয়ে সে দুজন বলল, তাহলে আপনার সাথে এই মেয়েটিকে, সেও কি মিজান দরবেশের সাথে দেখা করতে এসেছে? আমি তাদের মুখে নীলিমার কথা শুনে অনেকটা অবাক হই। কারণ নীলিমাকে শুধু আমি দেখতে পাবো, কারণ সে তো একটি পরী, তাকে তো তাদের দেখার কথা না। আমি সেই দুজনকে বলি, আপনারা নীলিমাকে দেখতে পাচ্ছেন? তারা আমাকে বলে, হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। আর আমি এটাও জানি সে একটা চাঁদের পরী। নীলিমা খুব শান্তভাবে তাদের দুজনকে বলে, হ্যাঁ, আমিও রাতুলের সাথে এসেছি। আমাদের মিজান দরবেশের সাহায্য খুব দরকার। আপনারা দয়া করে মিজান দরবেশের কাছে গিয়ে আমাদের বিষয়টা একটু জানাবেন। তখন তারা আমাদেরকে বলে, ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমরা এখনই জেনে আসছি আপনারা কি কবরস্থানের ভেতরে প্রবেশ করতে পারবেন না কি পারবেন না। এ কথা বলে সেই পুরুষটি আর মহিলাটি আস্তে আস্তে সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। তারা দুইজন যাওয়ার পর আমি নীলিমার কাছে জানতে চাইলাম, কারা এরা, আর তোমাকে কি করে তারা দেখতে পাচ্ছে, আর তোমার বিষয় তো তারা সকল কিছু জানে, কি করে সম্ভব এটা? নীলিমা আমাকে বলে, তুমি এখনো কিছু বুঝতে পারোনি? এদের ভিতর যে পুরুষটি তুমি দেখলে, সে হচ্ছে একটি জিন। আর তার পাশে যে মহিলাটাকে তুমি দেখলে, সে হচ্ছে তার স্ত্রী। সে একটি পরী। তাই তারা আমাকে দেখতে পাচ্ছিল আর আমার বিষয়ে সব কিছু জেনেও নিয়েছিল। এনারা দুইজন মিজান দরবেশের সাথেই থাকে। মিজান দরবেশের এই পৃথিবীতে আর কেউ নেই এরা দুজন ছাড়া।
একটু অপেক্ষা করো রাতুল। তারা এখনই মিজান দরবেশের কাছে গিয়ে আমাদের বিষয়ে সবকিছু বলবে। তারপরে আমাদের কাছে এসে জানাবে আমরা কি মিজান দরবেশের সাথে দেখা করতে পারবো নাকি পারবো না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাই সেই কুঁড়ে ঘরের ভেতর থেকে বের হয়ে এলো সে জিন আর তার স্ত্রী পরী। তারা দুজন আমাদের কাছে এসে বসলো। আমাদেরকে বলল, আমরা মিজান দরবেশের কাছে গিয়ে তোমাদের বিষয় জানিয়েছি। সে জেগে আছে। সে তোমাদের সাথে দেখা করতে চায়। তোমরা আসো আমাদের সাথে। তাদের কথা মতো আমি আর নীলিমা তাদের পেছনে পেছনে এসে কুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করি। কুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করার পর আমি দেখতে পাই কুঁড়ে ঘরটা বাইরে থেকে তেমনভাবে বোঝানো দেখা না গেলেও ভিতরে খুব সুন্দরভাবে বোঝানো। ঘরের একটি পাশে একটি খুব সুন্দর চৌকি, আর তার পাশে খুব সুন্দরভাবে ইবাদত করার জন্য একটি জায়নামাজ বিছানো। আর সেই জায়নামাজের উপরেই বসে আছে একজন বয়স্ক লোক। আমি বুঝতে পারি সেই হচ্ছে মিজান দরবেশ। আমি আর নীলিমা মিজান দরবেশের উদ্দেশ্যে একটি সালাম দেই, আসসালামু আলাইকুম। মিজান দরবেশ তখন জায়নামাজ থেকে উঠে দাঁড়ায় আর আমাদের সালামের উত্তর নিয়ে বলে, বোধহয় খুব বড় একটি বিপদে পড়েছ, নয়তো তোমাদের এখানে আসার কথা নয়। আমি তার কাছে জানতে চাই, আপনি কি করে বুঝতে পারলেন আমরা অনেক বড় একটি বিপদে পড়েছি? মিজান দরবেশ তখন বলল, তোমার সাথে যে আছে সে হচ্ছে চাঁদের পরী। আর চাঁদের পরীরা নিজেদের চাঁদ ছেড়ে কখনোই পৃথিবীর বুকে আসে না। সেই জন্যই তো তোমার ডাকে নিজেদের চাঁদ ছেড়ে মাটিতে এসেছে। তার মানে খুব বড় বিপদে পড়েছ তুমি। সে তোমার সাহায্য করতে এসেছে, কিন্তু বিপদটা অনেক বড়। তাই তোমরা দুজন শুধু আমার কাছে সাহায্য চাইতে এসেছো। আমি উপরওয়ালার মাধ্যমে যতটুকু জ্ঞান লাভ করেছি ততটুকু দিয়ে তোমাদের সাহায্য করব। বলো বাবা, কি হয়েছে? আমি তখন মিজান দরবেশকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলি। সবটা শুনে মিজান দরবেশ আমাদেরকে বলে, শুনো রাতুল, সেই দুটি পিশাচ হচ্ছে আপন দুই ভাই। তারা সর্বমোট 400 জন মানুষকে আগুনে পুড়ে খেয়েছে। তাই এখন তারা অন্যান্য পিশাচদের থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী। তাই চাঁদের পরী একা তাদেরকে হত্যা করতে পারবে না। তাই তোমাদের সাহায্য করার জন্য আমি আমার দুই সাথীকে তোমাদের সাথে দিচ্ছি। তখন মিজান দরবেশ আমাদেরকে ওই পরী আর জিনের দিকে ইশারা দিয়ে বলল, এ হচ্ছে রহিম আর তার পাশে তার স্ত্রী রোকসানা। এরাই আমার দুই সাথী। এরাই যাবে তোমাদের সাথে সাহায্য করার জন্য। জানো রাতুল, এরা দুজনও আগে ছিল সেই খারাপ নরখাদক পিশাচদের মতো। এরাও নরখাদক জিন ছিল। এরা মানুষ ধরে ধরে খেত। আমি আর নীলিমা মিজান দরবেশকে বলি, কিন্তু তাদের দেখে তো এখন পুরোপুরি ভালো পরহেজগার জিন বলে মনে হচ্ছে। মিজান দরবেশ আমাদেরকে বলে, আজ থেকে আজ থেকে অনেকগুলো বছর আগে, ২ বছর আগে আমি পাশের একটি পাহাড়ি এলাকা দিয়ে রাত ২টার দিকে হেঁটে হেঁটে আসছিলাম। আমার এই পাহাড়ের দিকে তখনই আমার সামনে এসে দাঁড়ায় রহিম আর তার স্ত্রী রোকসানা। আমি তাদের দেখে বলেছিলাম, কি চাও? আমার পথ কেন আটকেছো তোমরা? সরে যাও বলছি। তখন তারা আমাকে বলেছিল, আমরা তো তোমাকে এখন হত্যা করব আর খেয়ে ফেলবো। আমাদের পেটে অনেক ক্ষুধা লেগেছে। আমি তখন রহিমা রুকসানাকে বলি, ও তোমরা নরখাদক? ঠিক আছে, তোমরা আমাকে মেরে খেতে পারো, কিন্তু তার আগে তোমাদের একটি ছোট্ট হাদিস আমার মুখে শুনতে হবে। তারপর না হয় তোমরা আমাকে মেরে খেয়ে ফেলো। তখন তারা আমাকে বলেছিল, ঠিক আছে, এটা যদি তোমার শেষ ইচ্ছা হয়ে থাকে তাহলে বলো, আমরা শুনছি। আমি তখন তাদেরকে একটি হাদিস শোনাই। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে বসে আল্লাহর জিকির করছিল। তখন মহান আল্লাহ তাআলা তাকে একটি আদেশ করে। আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, হে নবী, তুমি কি শুধু মানুষদেরকে ইসলামের দাওয়াত দেবে? আমি তো জিনদেরও সৃষ্টি করেছি, আর তাদের জন্য আছে মধুময় জান্নাত ও ভয়াবহ জাহান্নাম। তুমি তাদেরকেও ঈমানের দাওয়াত দিয়ে আসো। আল্লাহ তাআলার তরফ থেকে এই আদেশ পাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, তোমাদের জিন জাতিদের কাছে এসে ইসলামের দাওয়াত দেয়। তখন তোমাদের ভেতরে অনেকগুলো জিন গোত্র ইসলাম কবুল করে, আবার অনেকগুলো জিন গোত্র ইসলামকে প্রত্যাহার করে। তুমি কি জানো আমার মরণ নিয়ে কোনো ভাবনা নেই? কারণ আমি জানি আমার মরণ যেভাবে আছে সেভাবেই হবে। তবে আজকে আমি তোমাদের দুজনকে ইসলামের দাওয়াত দিচ্ছি। তোমরা যদি আমার সাথে ইসলাম কবুল করো আর মধুর কালেমা পড়ো, তাহলে আমি হাসি মুখে তোমাদের হাতে মরতে রাজি। মরার পর আমার কাছে আমি কৈফিয়ত দিতে পারবো, অন্তত আমি দুটি জিনকে ইসলামের কবুল করাতে পেরেছি। দয়া করে তোমরা আমার এই অনুরোধটি রাখো। তখন এই রহিম আর তার স্ত্রী রোকসানা আমার সাথে কালেমা পড়ে। কালেমা পড়ে তারা কান্না করতে করতে শুরু করে। আমি তাদের কাছে জানতে চাই, কান্না কেন করছো? তখন তারা আমাকে বলে,
আমরা মুসলিম হওয়ার পর থেকে আমাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছে। আমরা কান্না এই কারণেই করছি যে কতই না পাপ করেছি, আমাদেরকে মহান উপরওয়ালা মাফ করবে। আমি তখন বলি, তিনি হচ্ছেন দয়ার সাগর। তোমরা যদি মন থেকে আফসোস করো আর প্রতিজ্ঞা করো কখনো আর খারাপ কাজ করবে না, তাহলে উপরওয়ালা অবশ্যই তোমাদেরকে মাফ করে দেবে। তখন রহিম আমাকে বলেছিল, আমরা আপনার থেকে ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই। আমরা আজকের পর থেকে আপনার সাথেই থাকব। সেদিনের পর থেকেই তারা হয়ে যায় আমার সাথী। তখনই রহিম তার স্ত্রী বলে ওঠে, আমরা ধন্য, ধন্য উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমরা মিজান দরবেশের সাথী হতে পেরেছি। আমি মিজান দরবেশকে বলি, তাহলে কি আমরা তাদেরকে নিয়ে যাব? কিন্তু এই যুদ্ধে যদি তারা মৃত্যুবরণ করে তো? তখনই রহিম আর তার স্ত্রী আমাদেরকে বলে, আপনাদের কিছুই হবে না। আমাদের কাছে একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ওই দুটি পিশাচকে ধরতে পারবো আর তোমার বন্ধুকে বাঁচাতে পারবো। আমি তখন তাদের কাছে পরিকল্পনার বিষয় জানতে চাই। রহিম আমাকে বলে, দেখো, আমাদের কাছে দুটি পরী আছে, আমার স্ত্রী রোকসানা আর নীলিমা। তারা দুজনই অপরূপ সুন্দরী। শুরুতে তারা দুজন ওই জঙ্গলে ওই পিশাচদের সামনে যাবে আর তাদেরকে নিজেদের প্রতি আকর্ষণ করবে। সেই দুটি পিশাচ যখন দেখবে সুন্দরী দুজন পরী তাদেরকে নিজেদের কাছে ডাকছে, তারা তাদের কাছে না এসে থাকতে পারবে না। তাদেরকে রূপের মায়ায় ফেলে আস্তে আস্তে তোমার বন্ধুর থেকে কিছুটা দূরে নিয়ে যাবে তারা। তারপর আমি আর তুমি মিলে তোমার বন্ধুকে উদ্ধার করব। তোমার বন্ধুকে উদ্ধার করে আমরা সেখান থেকে তাকে পালিয়ে যেতে সাহায্য করব। এরপর আমরা সবাই মিলে সেই দুইটি পিশাচের উপর ঝাঁপিয়ে পড়ব। আমি তখন রহিমকে বলি, আমি তো তোমাদের মতো জিন পড়ি না, আমি কি করে তাদের সাথে লড়াই করব? তখনই মিজান দরবেশ আমাকে বলে, দাঁড়াও, আমার সাথে তুমি আসো রাতুল। আমি মিজান দরবেশের সাথে তারপরে ঘরের বাইরে চলে আসি। আমি দেখলাম মিজান দরবেশ একটি কবরের সামনে গিয়ে বসে পড়ল। তারপর তারা হাত দিয়ে সে কবর থেকে কিছুটা মাটি নিয়ে এলো। আমি দেখলাম মিজান দরবেশই মাটিগুলোর উপরে অনেকগুলো সূরা পড়ে ফু দিল। তারপর সেই পড়া মাটিগুলো একটি পুঁটলির ভেতরে ভরে সেই পুঁটলিটা আমার হাতে তুলে দিল আর বলল, এই নাও, পড়া মাটি তুমি শুধু দূরে দাঁড়িয়ে এই মাটিগুলো সেই দুইটি পিশাচের উপরে ছিটিয়ে মারবে। দেখবে তাদের শরীরে আগুন লেগে যাবে। মাটি পড়ার সাথে সাথে তারা অনেক দুর্বল হয়ে যাবে। আর এই সুযোগে নীলিমা, রোকসানা আর রহিম মিলে তাদেরকে হত্যা করতে পারবে। এখন তোমরা যাও, তোমাদের কাছে সময় বেশি নেই, কারণ মধ্যরাত হয়ে এলো। আমরা সকলেই মিজান কবিরাজের কাছ থেকে দোয়া নিয়ে রওনা করে যে সে জঙ্গলের দিকে। আমরা মনে মনে এই দুইটা ভয় ছিল আমার। প্রথম ভয় হচ্ছে আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলবো না তো, আর দ্বিতীয় ভয় হচ্ছে সময় মতো যদি কাজটি না করতে পারি, তাহলে নীলিমা নীল রঙের আমনা খেতে পেরে এখানেই মারা যাবে। যে করেই হোক না কেন, আমাকে কাজটি সঠিক সময়ের ভেতরেই করতে হবে। আমি আমার বন্ধুকে হারাতে পারবো না, আর নীলিমাকে তো হারাতে আমি চাই না। মনে মনে উপরওয়ালার কাছে অনেক সাহায্য চাচ্ছিলাম আর বলছিলাম, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন যেন আমরা সঠিক সময়ের ভেতরে সে দুটির পিশাচকে হত্যা করে আমার বন্ধুকে বাঁচিয়ে আনতে পারি। সাহায্য করুন উপরওয়ালা। পাহাড় থেকে নেমে আমরা কিছুক্ষণ হাঁটার পরই পৌঁছে যাই সে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভেতরে প্রবেশ করার পর আমি সেদিন রাতের মতো আজও দেখতে পাই জঙ্গলের একটি স্থানে আগুন জ্বলছে। আমরা বুঝে যাই সেখানে আছে সেই দুটি নরখাদক পিশাচ। আর একটু এগিয়ে যাওয়ার পর আমরা চারজন দেখতে পাই সেই আগুনের সামনে আমার বন্ধুকে উলঙ্গ করে একটি বাসের সাথে বেঁধে রাখা হয়েছে। আর দুটি অদ্ভুত প্রাণী সেখানে দাঁড়িয়ে আমার বন্ধুর শরীরে কিছু একটা মেখে দিচ্ছে। তখন আমাকে নীলিমা বলে, এই দুটি হচ্ছে নরখাদক পিশাচ। আমি দেখি পিশাচ দুটি দেখতে হুবহু কালকের মতো, কিন্তু তাদের আকৃতি অনেক লম্বা। দূর থেকে দাঁড়িয়ে আগুনের আলোতে দেখতে পাচ্ছিলাম তাদের মুখগুলো অনেক লম্বা ও ভয়ানক দেখতে, কিন্তু তাদের মুখকে আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ তারা আমার বন্ধুর দিকে ঘুরে তার শরীরে কিছু একটা মেখে দিচ্ছে। আমার বন্ধুর মৃত্যুর চিৎকারে পুরো জঙ্গলটা কেঁপে উঠছে বারবার। হয়তোবা আমার বন্ধু তাদের ভয়ানকের রূপ দেখে আর নিতে পারছে না। আমি নীলিমার কাছে জানতে চাই, আমার বন্ধুর শরীরে কি মাখছে এগুলো? তখন নীলিমা আমাকে বলে, তোমার বন্ধুর শরীরে তারা মশলা ও তেল মাখে যেন তারা ভালোভাবে আগুনে তাকে পুড়তে পারে। তখনই রহিম আমাকে বলে উঠে, আমাদের কাছে সময় খুব কম ভাইজান, এখনই করতে হবে, নয়তো দেরি হয়ে যাবে।
তখন আমি দেখি রোকসানা পরি যে কি না আগে পরা ছিল কালো বোরকা, এখন সে তার রূপ বদলিয়ে খুব সুন্দরী একটি সাদা জামা, পিছন দিয়ে রয়েছে সাদা একটি ডানা, আর হাতে জাদুর কাঠি বের করা তার। আর এদিকে নীলিমা নিজের রূপ বদলিয়ে নীল রঙের একটি খুব সুন্দর জামা ও পেছন দিয়ে নীল রঙের ডানা আর হাতে জাদুর কাঠি বের করে। চোখের পলকেই তারা দুজন নিজেদের রূপ বদলিয়ে পরীদের রূপে হাজির হয়। আমি নীলিমাকে যতবারই দেখছি একবারও আমার মনে হয়নি সে একটি পরী, কিন্তু এখন তার এই রূপ দেখে আমি মানতে বাধ্য সে আসলেই পরী। নীলিমা ও রোকসানা পরীদের রূপে সেই পিশাচদের সামনে দিয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে হেঁটে যায়। পিশাচরা যখন এত সুন্দরী দুজন পরীকে তাদের সামনে দিয়ে যেতে দেখে, তাদের রূপের মায়ায় পড়ে তারা তাদের পেছনে পেছনে হাঁটা শুরু করে। তারা তো মানতেই পারছে না এত সুন্দরী দুজন পরী তাদের এই জঙ্গলে এসেছে। পিশাচ দুটি যখন রুকসানা আর নীলিমার পেছনে পেছনে যাচ্ছিল, এই সুযোগে আমি আর রহিম একসঙ্গে পৌঁছাই আমার বন্ধুর কাছে। রহিমকে আমার বন্ধু দেখতে পারছিল না। আমাকে দেখে আমার সেই বন্ধু হাউমাউ করে কান্না করে দেয়। আমি আমার বন্ধুকে কোনোভাবে শান্ত করি। তারপর তাকে বলি যে কোনো শব্দ করিস না, নয়তো সেই দুটি ভয়ানক পিশাচ আবারও চলে আসবে। আমার বন্ধু তাদের ভয়ে তার কান্না থামিয়ে চুপ হয়ে যায়। আমি আমার বন্ধুকে দেখিয়ে দেই কিভাবে এই জঙ্গলের বাইরে যেতে হবে। আমার বন্ধু আমাকে বলে, তুই যাবি না? তুইও চল আমার সাথে। আমি আমার বন্ধুকে বলি, না, আমার একটি কাজ আছে, তুই যা, আমি আসছি। আমার বন্ধু আমাকে বলে, এইখানে থাকলে তোর জীবনে ঝুঁকি হবে, চল আমরা চলে যাই, এখনই চলে যাই। আমি আমার বন্ধুকে বলি, আমার কিছুই হবে না, তুই যা, আমাদের হাতে সময় খুব কম, তুই যা, নয়তো তোকে তারা ধরে ফেলবে। আর বিশ্বাস রাখ বন্ধু, আমার কিছু হবে না, আমি ফিরে আসবো, তুই যা। তখন আমার বন্ধু না চাইতেও জঙ্গলের বাইরে যাওয়ার পথে একটি দৌড় লাগায় হোটেলে যাওয়ার জন্য। আমার বন্ধু চলে যাওয়ার পর আমি আর রহিম এগিয়ে যাই রোকসানা আর নীলিমার যে দিকে গিয়েছিল সেদিকে, কারণ এই পিশাচগুলো মোটেও সুবিধার না। তারা যদি তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তো। আমরা সেদিকে এগিয়ে দেখি নীলিমা ও রোকসানার পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে সেই দুটি ভয়ানক পিশাচ। আর তারা পরীদেরকে বলছে, তোমরা কোথায় যাচ্ছ সুন্দরী পরীরা? এই জঙ্গলে একবার যে পরীরা আসে তারা আর কোথাও যেতে পারে না। তোমরা আজকে থেকে আমাদের দুজনের সাথেই থাকবে। আমি তখন সেই দুইটি ভয়ানক পিশাচের মুখ দেখতে পারি। আমি দেখতে পাই তাদের দাঁতগুলো অনেক বড় বড়, এতটাই বড় যে মুখের বাইরে চলে এসেছে। আর তাদের পুরো শরীরে লম্বা লম্বা লোম। তারা যখন নীলিমা ও রোকসানার উপরে জোর করতে শুরু করে, তখনই তাদের পেছন থেকে রহিম বলে ওঠে, ওদের থেকে দূরে থাক, নয়তো তোদের দুজনকেই এখানেই খুঁজে পুঁতে রেখে দিব। পিশাচ দুইটি রহিমের দিকে তাকায় আর বলে, কি, তুই তুই একা আমাদেরকে মারবি? আয় আয়, দেখি দেখি কত শক্তি তোর। তখনই নীলিমা ও রোকসানা বলে ওঠে, সে একা না, আমরাও আছি তার সাথে। তখন সেই দুটি ভয়ানক নরখাদক পিশাচ আমাদের সকলকে বলে, ও, আমাদেরকে মারার পরিকল্পনা করে এসেছে সেখানে। এই কারণেই তো বলি, এই জঙ্গলে এত সুন্দরী পরীরা কোথা থেকে এলো? আমরা এই জঙ্গলে আছি এটা জানার পরেও কোনো পরীর সাহস হবে না এই জঙ্গলে আসার। ঠিক আছে, আমরা দুই ভাই যথেষ্ট তোদের জন্য। আয় আয়, দেখি তোদের কত শক্তি। তখনই রোকসানা ও নীলিমা তাদের জাদুর কাঠির মাধ্যমে সে পিশাচদের উপরে আক্রমণ করে। তবে আমি লক্ষ্য করি এতে তারা তেমন আহত হচ্ছে না। তখনই রহিমও তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেই দুই পিশাচের শক্তির সামনে তারা তিনজন দাঁড়াতেই পারছিল না। দেখে মনে হচ্ছিল তাদের তিনজনের শক্তির থেকেও বেশি শক্তি সেই দুইটি পিশাচের। আমি যখন দেখলাম তারা কোনোভাবেই সেই দুইটি পিশাচের সাথে পারছে না, তখনই আমার হাতে থাকা সেই ছোট্ট পুঁটলিটা আমি খুলে ফেলি, যেটার ভিতরে রাখা ছিল পবিত্র কবরের মাটি। আমি মিজান কবিরাজের কথা মতো সেখান থেকে কিছুটা মাটি নিয়ে তখনই ছিটিয়ে দেই। তখনই আমি লক্ষ্য করি মাটি তাদের শরীরে স্পর্শ করার সাথে সাথে তাদের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে আর তারা মাটিতে বসে। তারা কিছুটা দুর্বল হয়ে পড়ে। আর এ সুযোগেই আমাদের তিন সাথী তাদের উপরে ঝাঁকিয়ে পড়ে। কিন্তু সেই দুটি পিশাচ এতটাই শক্তিশালী ছিল, তারপরেও মাটি থেকে আবার দাঁড়িয়ে আবার আমাদের তিনজনের সাথীকে তিন দিকে ছুঁড়ে মারে। আমার তিনজন সাথীকে যখন তারা তিন দিকে ছুঁড়ে মারে, আমি বুঝতে পারলাম দূর থেকে সামান্য কিছু মাটির ছিটা মারলে তারা কোনোভাবেই দুর্বল হবে না। তাই কোনো কিছু না ভেবেই আমি সেই পুঁটলির পুরো মাটিগুলো নিজের হাতে ঢেলে দেই। তারপর এক দৌড় দিয়ে সেই দুটি ভয়ানক পিশাচের উপরে ঝাঁপিয়ে পড়ি আর সব মাটিগুলো তাদের দুজনের শরীরে লাগিয়ে দেই। তখনই তারা আমাকে উঁচু করে ধরে অন্য একটি পাশে ছুঁড়ে মারে। আমি কিছুটা দূরে এসে পড়ি, আমি অনেক আঘাত পাই।
আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, তবে দূর থেকে দেখতে পাচ্ছিলাম তাদের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই পিশাচগুলো চিৎকার করছে। আমি মাটিতে শোয়া অবস্থায় একটা চিৎকার দেই, আর আমার সাথীদের বলি, এই সুযোগ কাজে লাগাও, তারা অনেক দুর্বল হয়ে গেছে। তখনই রোকসানা, নীলিমা, রহিম একসাথে তাদের পুরো শক্তি দিয়ে সেই পিশাচদের উপরে হামলা করি। এবার তারা জয়লাভ করে ওই পিশাচগুলো এবার তাদের সাথে আর পারে না। আমি দেখতে পাই সেই পিশাচ দুইটি বালুর মতো মাটিতে ঝরে পড়ে গেল। অবশেষে আমরা এই যুদ্ধে জয়ী হলাম। রোকসানা, নীলিমা, রহিম মিলে আমার কাছে আসে। তারা সকলেই আমাকে মাটি থেকে টেনে তুলে আমরা সেই জঙ্গলের বাইরে চলে আসি। আমরা চারজন খুবই খুশি ছিলাম, কারণ এত বড় একটা যুদ্ধে আমরা জয়লাভ করেছি। কিন্তু তখনই তখনই নীলিমার কিছু একটা হলো। সে তার গলা ধরে কয়েকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। কি হলো তার সাথেই কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আমি লক্ষ্য করলাম নীলিমার পুরো শরীরটা হঠাৎ করে নীল রঙের হয়ে গেল। আমি অনেকবার তাকে ডাকি, কিন্তু তার জ্ঞান ফিরে আসে না। কি হলো কিছু বুঝতে পারছিলাম না। তখনই রোকসান আমাকে বলে, সর্বনাশ হয়ে গেছে, নীলিমার 5 ঘন্টা পূরণ হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা আছে। 6 ঘন্টা ঘনিয়ে আসার কারণে নীলিমা অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন সে যদি আর 30 মিনিটের ভেতরে নীল রঙের সে নিলাম না খেতে পারে, তাহলে সে মারা যাবে। আমি বলি, কি বলছো এসব? এখন আমি নীল রঙের নিলাম কোথায় পাবো? নীলিমা তো বলেছে সে গাছ শুধুমাত্র চাঁদেই আছে। তখন রহিম আমাকে বলে, আমি নীল রঙের আমও গাছের সম্পর্কে জানি। এরকম একটি গাছ আমাদের পৃথিবীতেও আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না। হয়তোবা মিজান দরবেশ বলতে পারবে। আমি নীলিমাকে মাটি থেকে তুলে আমরা 3জন সেই পাহাড় থেকে নেমে আবার মিজান দরবেশের কাছে যাওয়ার জন্য রওনা করি। আমি অঝরে কান্না করছিলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম, যদি নীলিমা আমার উপকার করতে এসে মারা যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমাকে এভাবে কান্না করতে দেখে রহিম আর রুকসানা বলে, তুমি চিন্তা করো না রাতুল, আমাদের হাতে এখনো 1 ঘন্টা সময় আছে। আমরা নীলিমাকে সঠিক সময়ের ভেতরেই বাঁচিয়ে নেব। তুমি চিন্তা করো না। আমরা আবারও সেই পাহাড়ের উঁচুতে ওই কবরস্থানের ভেতরে আসি, আর সেই ছোট্ট ঘরটার ভেতরে প্রবেশ করি। আমাদের দেখে মিজান কবিরাজ আমাদের কাছে এসে জানতে চায়, সব কিছু ঠিক আছে তো? নীলিমা এভাবে অজ্ঞান হয়ে আছে কেন? কি হয়েছে? এ কি, নীলিমার শরীর এভাবে নীল হয়ে আছে কেন? তার মানে কি আমি যেটা ভাবছি সেটাই হয়েছে? নীলিমা সেই নীল রঙের আম খেতে না পেরে এরকম অসুস্থ হয়ে গেছে? আমি যখন দরবেশকে বলি, হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিছু একটা করেন, যে করেই হোক নীলিমাকে আপনাকে বাঁচাতেই হবে। দরবেশ আমাকে তখন বলে, দেখো, বাঁচানোর মালিক আল্লাহ, তবে নীলিমাকে এখন সুস্থ করতে হলে নীল রঙের আম গাছে নীল রঙের আম লাগবে। আর আমি জানি সেই গাছটি কোথায় আছে। এই পুরো বিশ্বে শুধু নীল রঙের আম গাছ 2টি আছে, একটি হলো চাঁদে, আরেকটি আমাদের এই পৃথিবীতে। আমি তখন মিজান দরবেশকে বলি, সে জাদুর গাছ আমাদের পৃথিবীতে আছে? কই, আমি তো গাছের বিষয়ে কোথাও কোনো কিছু শুনিনি। তখন মিজান দরবেশ আমাকে বলে, আছে, কিন্তু সেই গাছের বিষয়ে সবাই জানে না। শুধু আমার মতোই কিছু ফরেজগার ইমানদার জানেন। ইমান খুবই শক্ত, যারা বিশ্বাস করে উপরওয়ালা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের কোনো গতি নেই। একমাত্র তারা এই জাদুর গাছের সম্পর্কে জানে। তবে সেই জাদুর গাছ আমাদের বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে। আমি তখন মিজান দরবেশের কাছে জানতে চাই, কোথায় আছে সে জাদুর গাছ এখন? মিজান দরবেশ আমাকে বলে, বাংলাদেশ থেকে অনেকটা দূরে মিশরে একটি মরুভূমির ছোট্ট একটি পাহাড়ের গুহার ভিতরে আছে সেই জাদুর আম গাছটি। আমি বলি, আমাদের হাতে তো মাত্র আর 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার ভেতরে যদি সেই জাদুর আম গাছ নীল রঙের আম এনে নীলিমাকে না খাওয়াতে পারি, তাহলে তো সে মারা যাবে। কিন্তু কিন্তু মিশর তো পৃথিবীর আরেক প্রান্তে। 1 ঘন্টার ভেতর বাংলাদেশ থেকে মিশরে গিয়ে আবার ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। এটা তো অসম্ভব। তখন মিজান দরবেশ আমাদেরকে বলে, উপরওয়ালা চাইলে সবই সম্ভব, তুমি আসো আমার সাথে। মিজান দরবেশ আমাদের সকলকে নিয়ে এই কবরস্থানের একটি কবরের সামনে এসে দাঁড়ায়। সে কবরের সামনে দাঁড়িয়ে মিজান দরবেশ বলতে শুরু করে, যাব মিশর যাব, ভিন দেশ আনতে হবে, নীল আম খুলে দাও তোমার দুয়ার। আমরা সকলেই তখন অবাক হয়ে দেখতে পাই কবরের মাটিটা 2 ভাগ হয়ে সরে গেল। আমি দেখি কবরের ভেতরে কোনো লাশ রাখা নেই। সুড়ঙ্গ দিয়ে একটি রাস্তা চলে গেছে মাটির নিচ পর্যন্ত। মিজান দরবেশ আমাকে বলে, বিসমিল্লাহর নাম বলে তোমরা 3জনই সুড়ঙ্গ দিয়ে হাঁটা শুরু করো। এই পথ তোমাদের শেষ হবে মিশরের সেই পাহাড়ের সামনে গিয়ে, আর সেই সুড়ঙ্গ পাড়ি দিতে তোমাদের লাগবে মাত্র 20 মিনিট। আমি মিজান দরবেশকে বলি, কি বলছেন, এটাও কি সম্ভব? 20 মিনিটের ভেতরে আমরা মিশরে চলে যাব?
মিজান দরবেশ আমাকে বলে, কতবার বলবো এক কথা? উপরওয়ালা চাইলে সব কিছু সম্ভব। যাও, তোমরা, আমাদের কাছে সময় নেই, নয়তো নীলিমাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। যাও তোমরা। আমি বলি, হ্যাঁ যাচ্ছি, আমরা এখনই যাচ্ছি। তারপরে আমি, রোকসানা আর রহিম মিলে সেই পথ ধরে হাঁটা শুরু করি। এই সুড়ঙ্গের পথে নেই কোনো আলোর চিহ্ন। আমরা তিনজন একে অপরের হাত শক্ত করে ধরে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। ২০ মিনিট হাঁটার পর অনেক দূর থেকে আমরা আলোর রশ্মি দেখতে পাচ্ছিলাম। আর আস্তে আস্তে যখন আমরা সেই আলোর কাছে চলে আসি, আমরা দেখতে পাই আমরা সুড়ঙ্গর শেষ প্রান্তে চলে এসেছি। আমরা সুড়ঙ্গ থেকে বাইরে আসার পর কোনোভাবে মানতে পারছিলাম না সামনের দৃশ্যটাকে দেখে। আমি দেখি আমরা মিশরের সেই মরুভূমির সামনে দাঁড়ানো। আমি আরও অবাক হই এই জিনিসটা দেখে। আমরা রওনা করেছিলাম রাতের বেলায়, কিন্তু এখানে তো এখন বেলা দুপুর। তখনই আমরা তিনজন দেখতে পাই আমাদের থেকে কিছুটা দূরে একটি পাহাড়, আর সেই পাহাড়ের একটি পাশ দিয়ে ছোট্ট একটি ফাটল দেখা যাচ্ছে। তার ভিতরে ঢোকার জন্য আমরা তিনজন বুঝে যাই সেখানেই আমাদেরকে যেতে হবে, কারণ তাছাড়া আশেপাশে শুধু বালু আর বালু। এই মরুভূমি, তার আশেপাশে কিছু দেখা যাচ্ছে না সেই পাহাড়টা ছাড়া। আমরা তিনজন সেই পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করি। কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই জাদুর গাছের দেখা পাই। আমি দেখতে পাই সেই গাছটি খুবই অদ্ভুত। সেই গাছটির গোড়া থেকে আগ পর্যন্ত পুরোপুরি নীল রঙের। নীল রঙের ডাল, নীল রঙের পাতা, নীল রঙের আম, এগুলো ঝুলে আছে গাছের ভেতরে। আমি, রোকসানা আর রহিম যখন সেই গাছের সামনে যাই আর গাছ থেকে আম পাড়ার চেষ্টা করি, তখনই অদ্ভুতভাবে সেই গাছটির ভেতর থেকে একটি গায়েবী শব্দ আমাদেরকে উদ্দেশ্য করে বলে, কি চাই তোমাদের এখানে? আর তোমরা কি জানো এই গাছের ফল ছুলে তোমাদের কি হতে পারে? কথাগুলো কেউ একজন গাছের ভেতর থেকে বলছে। আমি তাকে উদ্দেশ্য করে বলি, হ্যাঁ, আমি জানি এটা কি গাছ, আর এই গাছের ফল দিয়ে কি হয়। এই কারণেই তো এই গাছের ফল আমরা নিতে এসেছি। তখন গাছের ভেতর থেকে আবারও সেই গায়ের কণ্ঠটা বলতে শুরু করে, ঠিক আছে, তোমরা এই গাছের নীল রঙের আম নিয়ে যেতে পারো, কিন্তু শুনে রাখো, এই গাছের আম নিতে হলে একটি কোরবানি দিতে হয়। এটা একটা জাদুকরী গাছ। এই গাছের আম খেতে হলে তোমার সকল ইচ্ছে পূরণ হতে পারে। এখন তোমাদের যে কোরবানিটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের এই তিনজনের ভেতর থেকে একজনকে তোমরা দুজন মিলে হত্যা করবে, তাহলে তুমি এই গাছের আম নিয়ে যেতে পারবে। তখন আমি বলি, এটা কি করে সম্ভব? আমরা কাউকে হত্যা করতে পারবো না, আর তাছাড়া তোমার সাথে কথা বলার আমাদের সময় নেই। এটা বলে যখন আমি আম পাড়ার জন্য গাছের ভেতরে একটি হাত রাখি, সাথে সাথে আমাকে কিছু একটা ছুঁড়ে মারে অনেক দূরে। এটা দেখে রহিম যখন গাছের ভেতরে হাত রাখে, তখন তাকেও কিছু একটা অদৃশ্যভাবে ছুঁড়ে মারে। তখনই গাছের ভেতর থেকে সে কণ্ঠটা আবারও বলতে শুরু করে, বললাম তো, এই শর্ত অনুযায়ী তোমাদেরকে আম পাড়তে হবে। এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। ঠিক আছে, রাম পাড়তে হলে, আম পাড়তে হলে একটি জীবনকে তো কোরবানি দিতেই হবে। আমি তখন সেই আম গাছের সামনে গিয়ে কান্না করতে করতে বসে পড়ি, আর সেই অদৃশ্য কণ্ঠকে বলতে শুরু করি, আমার দুই সাথীর কোনো দোষ নেই। তুমি দয়া করে একটি আম তাদের হাতে তুলে দাও, যেন তারা নীলিমাকে বাঁচাতে পারে। আর আমি আমার জীবনকে কুরবানি দিব। আমাকে তাদের হত্যা করতে হবে না। আমি নিজের জীবন তোমাকে দিয়ে দিচ্ছি। তারপরেও তুমি তাদেরকে একটা, তোমার গাছ থেকে আম বাংলাদেশের পাঠানোর জন্য আমাদেরকে দাও। নয়তো নীলিমাকে বাঁচানো যাবে না। সে মারা যাচ্ছে ওই পাশে। আমার মুখে এসব কথা শুনে সেই অদৃশ্য থাকা কণ্ঠ আমাকে বলল, নীলিমাকে, আর তোমরা এখানে এসেছো কেন তোমরা? তখন আমি সেই অদৃশ্য কণ্ঠের উদ্দেশ্যে সবকিছু খুলে বলি, কেন আমরা এখানে এসেছি, কি কারণে, কি কি হয়েছিল আমাদের সাথে। সবকিছু শুনে সেই অদৃশ্য কণ্ঠ আমাকে বলে, তার মানে তুমি মৃত্যুবরণ করতে প্রস্তুত নীলিমার জন্য, তাই তো? আমি তখন বলি, হ্যাঁ, আমি প্রস্তুত। আপনি আমাকে মেরে ফেলেন, তারপরেও একটি আম আমার সাথীদের হাতে তুলে দেন। তখনই সেই অদৃশ্য কণ্ঠ আমাকে বলে উঠল, তোমাদের ভেতর আর কাউকে মরতে হবে না। তারপর আমি, রোকসানা আর রহিম দেখতে পাই সেই জাদুকরী গাছটির ভেতর থেকে এক ধরনের সাদা ধোঁয়া বের হতে শুরু করলো। আর আস্তে আস্তে সেই পাহাড়ের গুহাটা পুরোপুরি সাদা ধোঁয়ায় ভরে গেল। আমরা তিনজন চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমাদের চোখের সামনে থেকে আবারও সেই ধোঁয়া, সাদা ধোঁয়াগুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করলো। আর এবার আমরা চোখের সামনে ঝাপসা ঝাপসা সব কিছু দেখতে পাচ্ছি। সাদা ধোঁয়াগুলো সবার সামনে থেকে সরার পর আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই সেই জাদুর গাছের সামনে এখন 20টি লোক দাঁড়ানো। লোকগুলো খুব অদ্ভুত ধরনের সাদা এক ধরনের পোশাক পরে আছে।
তাদের সকলের মাথায় টুপি আছে। সবথেকে অদ্ভুত বিষয়, তাদের সকলের পাখির মতো ২টি করে ডানা আছে। তাদের চেহারাগুলো এত সুন্দর বলে বোঝাতে পারব না। তারা সবাই কারা আর কোথা থেকে বা এখানে এলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে রোকসানা আর রহিম বলে, তাদেরকে সালাম করো। আমরা ৩ জন একসাথে তাদের সকলকে একটু সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সকলেই আমাদের সালামের উত্তর দেয়। তারপরে তাদের মাঝখান থেকে একজন ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসে। সে আমার কাছে এসে বলে, আমি তোমার সাথে এতক্ষণ যাবৎ কথা বলেছিলাম রাতুল। শোনো রাতুল, মহান আল্লাহ পাক এই জাদুকরি আম গাছ শুধুমাত্র ২টি তৈরি করেছে। একটি গাছ আল্লাহ পাক রেখেছে মহা আকাশের চাঁদের মাঝখানে, আর একটি গাছ পৃথিবীর বুকে এই মরুভূমির ছোট পাহাড়ের গুহায় রেখেছে। আর এই গাছ ২টি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক ২০টি পরী আর ২০টি জিনকে তৈরি করেছে। মহাকাশের চাঁদের মাঝে যে গাছটি আছে, সেই গাছটিকে পাহারা দিচ্ছে ২০টি পরী, আর পৃথিবীতে থাকা এই গাছটিকে পাহারা দিচ্ছে আমরা ২০ জন জিন। আমাদের এই মরুভূমির ছোট এই পাহাড়ের গুহার বাইরে যাওয়া পুরোপুরি নিষেধ। আর চাঁদের মাঝে যেসব পরীরা গাছটিকে পাহারা দিচ্ছে, তাদের চাঁদের বাইরে আসা সম্পূর্ণ নিষেধ। আমরা যেন এই গাছটিকে রেখে দূরে কোথাও না যেতে পারি, তাই মহান আল্লাহ পাক আমাদের খাবারের ব্যবস্থা এই গাছটির ভেতরেই করে দিল। আর এই গাছের নীল আম হচ্ছে আমাদের একমাত্র খাদ্য। আর প্রতি ৬ ঘন্টা পর পর যদি আমরা এই নীল রঙের আম না খাই, তাহলে মারা যাব। তাই আমরা এই গাছকে রেখে কোথাও যেতে পারি না। আমি জানি না আকাশের সেই চাঁদের পরী কেন তার জীবনের মায়া না করে তোমাকে সাহায্য করার জন্য পৃথিবীতে চলে এসেছে। আমি তাদের বলি, এই গাছকে এত লুকিয়ে রাখার কি আছে? কি এমন আছে গাছের ভেতরে? তখন সে আমাকে বলে, দেখো রাতুল, কিয়ামতের আগে অনেক কিছু হবে। এমন একটা সময় আসবে যে মানুষ মৃত্যুর কথা ভুলে যাবে। মানুষ খারাপ কাজ করতে কোনো ভয় পাবে না। তখন আল্লাহ পাক একটি ভয়ানক মহামারী সকলের মাঝে ছড়িয়ে দেবে। যখন সকল মানুষ আবারও তাদের ভুলগুলো বুঝতে পারবে আর খাস মনে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, তখন আল্লাহ পাক এই গাছটিকে মানুষের সামনে প্রকাশ করবে। এই গাছের পাতা খেয়ে সকলে আবার সুস্থ হবে। আল্লাহ পাক যে সব জিনিসই তৈরি করেছে, সব কিছুরই একটি না একটি কারণ অবশ্যই আছে। হয়তোবা আল্লাহ পাক তোমার কপালে চাঁদের পরীর সাথে দেখা করানো লিখে রেখেছিল। এটা বলে সে ব্যক্তিটি তার ডানার মাধ্যমে উড়তে উড়তে গাছের উপর থেকে একটি নীল রঙের আম পেড়ে আবার নিচে চলে আসলো। আর আমার হাতে দিয়ে বলল, যাও, তুমি এই আমটি নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, আমরা তোমাদের কাউকে হত্যা করব না। আমরা শুধু তোমাদেরকে ভয় দেখিয়েছিলাম যেন তোমরা এখান থেকে চলে যাও। আমরা ভেবেছিলাম তোমরা হয়তোবা ভুলবশত এখানে চলে এসেছ। যাই হোক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। কিন্তু রাতুল, তোমার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আছে। আমি তাকে বলি, কি অনুরোধ আমাকে বলেন? সে বলে, দেখো ভাই, কাউকে কোনোদিন এই গাছের বিষয়ে কিছু বলো না। এই গাছটি সকলের নজরে আসার এখনো সঠিক সময় হয়নি। তুমি এই গাছটিকে দেখতে পেরেছ, তোমার কপালে লেখা ছিল তাই। দয়া করে তুমি কাউকে এই বিষয়ে আর কিছু বলবে না। আমি তাকে বলি, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এই বিষয় এখানেই থাকবে। আমি কোনোদিন কখনো কাউকে এই বিষয়ে কিচ্ছু বলবো না। সে আমার হাতে ওই আমটি তুলে দেয়, আর তারা সকলেই আমাদেরকে বলে, আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা। এই কথা বলার সাথে সাথে আবারও চারিপাশে সাদা ধোঁয়া দিয়ে চলে যায়। ধোঁয়া কাটার পর আমরা আমাদের চোখের সামনে কাউকে দেখতে পাই না। সে অদৃশ্য কণ্ঠ আমাদেরকে বলে, তোমরা যে পথে এসেছিলে সে পথেই ফিরে যাও। তোমাদের কোনো বিপদ হবে না পথের মাঝে। আমি, রোকসানা, রহিম মিলে সেই গুহা থেকে বাইরে চলে আসি। আর পাহাড়ে বাইরে এসে সেই সুড়ঙ্গ ধরে আবারও হাঁটতে শুরু করি। সুড়ঙ্গ দিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই আমরা আবারও ফিরে আসি সেই কবরস্থানের ওই জাদুর কবরের ভিতরে। আমি দেখি মিজান দরবেশ দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখে সে বলে, কি জাদুকরি আম নিয়ে এসেছ? আমি তাকে বলি, হ্যাঁ, আমরা আম আনতে পেরেছি। এই দেখুন, নীল রঙের। আমি তাকে বলি, সময় কি শেষ হয়ে গেছে? আমরা কি দেরি করে ফেললাম? মিজান দরবেশ আমাকে বলে, মোটেও না, এখনো 10 মিনিট হাতে আছে। তোমরা উপরে আসো। আমি আর রুকসানা, রহিম কবর থেকে উপরে উঠে আসি। আমরা কবরের উপরে আসার সাথে সাথে সে কবরটা আবার আগের মতো সাধারণ একটি কবরের মতো হয়ে গেল। মিজান দরবেশ আমাদেরকে বলল, তাদের সাথে তোমাদের দেখা হয়নি। আমি তাকে বলি, তার মানে আপনি সবটাই জানতেন? মিজান দরবেশ বলে, আমি একজন দরবেশ মানুষ। আমি সবসময় আল্লাহ পাকের ইবাদত করি। আমি অনেক কিছু জানি যেটা কিনা তোমরা জানো না। আমরা সকলেই মিজান দরবেশের ঘরে আবারও আসি আর দেখি খাটের উপরে নীলিমা শুয়ে আছে। নীলিমার পুরো শরীর এখন
নীল রঙের আকার নিয়েছে। মিজান দরবেশ আমার হাত থেকে সেই আমটি নিয়ে নীলিমার কাছে যায়। নীলিমার কাছে এসে জাদুর আমটি একটি ধারালো ছুরি দিয়ে ছোট, ছোট করে কেটে তার মুখে অল্প, অল্প করে ঢুকিয়ে দেয়। মিজান দরবেশ নীলিমার মাথায় হাত বুলিয়ে দেয় আর কোরআনের কিছু আয়াত পড়ে তার শরীরে ফু দিয়ে দেয় বারবার। আমি লক্ষ্য করি কিছুক্ষণের ভেতরেই নীলিমার শরীরটা আবারও স্বাভাবিকের মতো হয়ে যায়। আর নীলিমা আস্তে, আস্তে তার চোখ দুটো খুলে। আমি নীলিমার কাছে গিয়ে বসি আর তাকে বলি, "তুমি ঠিক আছো তো? আজ আমার জন্য তোমার এত বড় বিপদ হলো। আমাকে তুমি মাফ করে দাও নীলিমা, আমাকে তুমি মাফ করে দাও।" নীলিমা আমাকে বলে, "যা করে উপরওয়ালা ভালোর জন্যই করে। আল্লাহ পাক তার কপালে কি লিখে রেখেছে কেউ তো জানে না। আমরা কেউই জানি না। যা হওয়ার তা হয়ে গেছে। দেখো, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আর আমি সুস্থ হতে পেরেছি তোমাদের জন্য। নয়তো আমি মরে যেতাম। আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।" তখনই হঠাৎ করে চারিপাশে খুব জোরে হাওয়া বইতে শুরু করলো। এ কি? বাড়িতে ঝড় উঠছে, কিন্তু এখন তো শীতকাল। এখন তো এরকম ঝড় উঠার কথা না। তখন মিজান দরবেশ আমাদেরকে বলে, "এটা কোনো সাধারণ ঝড় না। তারা সকলে চলে এসেছে। আমি জানতাম তারা আসবে নীলিমার খোঁজে। তোমরা সবাই আমার সাথে আসো, ঘরের বাইরে আসো।" মিজান দরবেশ কি বলছে? কারা চলে এসেছে? কিছুই আমি বুঝতে পারছিলাম না। আমরা সবাই মিজান দরবেশের পেছনে, পেছনে তার ঘরের বাইরে চলে আসি। আমরা সবাই ঘরের বাইরে এসে দেখি চারিপাশে অনেক জোরে, জোরে ঝড়ো বাতাস বইছে। গাছপালাগুলো ভেঙে চুরে পড়ছে চারিপাশে। মিজান দরবেশ পিছনে এগিয়ে গিয়ে চিৎকার করে বলতে শুরু করল, "তোমরা এসব কিছু বন্ধ করো, বন্ধ করো। নীলিমা এখন ঠিক আছে। তোমরা এসব কিছু বন্ধ করো, আমাদের সামনে দেখা দাও। আমরা তোমাদের সাথে কথা বলতে চাই।" আমি দেখতে পাই অদ্ভুতভাবে চারিপাশের বাতাসটা মিনিটেই থেমে গেল। মিজান দরবেশ আমাকে বলে, "সবাই আকাশের দিকে তাকাও।" আমরা সবাই যখন আকাশের দিকে তাকাই, আমরা দেখতে পাই ১৯টি পরী আমাদের দিকে উড়ে আসছে। আমি লক্ষ্য করে দেখতে পাই তাদের সকলের শরীরে নীলিমার মতোই পোশাক। আমি বুঝে যাই তারা সবাই হচ্ছে চাঁদের পরী। সেই ১৯টি চাঁদের পরী মাটিতে নেমে এলো আর আমাদের কাছে এসে বলল, "তোমরা নীলিমা চৌধুরী নিয়ে এসেছ? তোমাদের এত বড় সাহস?" বলতে যাবেন, তখন নীলিমা বলে, "আপনি একটু থামেন, থামেন না। আমি তাদেরকে বুঝিয়ে বলছি কি হয়েছে।" নীলিমার তার সাথীদের সব কিছু খুলে বলে, আর সেটা সকলে দোষ স্বীকার করে। সবটা শুনে নীলিমার সাথে খুব রেগে যায় সাথীরা, আর তাকে বলে, "তুমি জানো না আমাদের চাঁদের বাইরে আসা নিষেধ? তারপরও তুমি এই সাধারণ ছেলের জন্য চাঁদের বাইরে এই পৃথিবীর মাটিতে নেমে এলে?" নীলিমা তখন আমাদের সকলের সামনেই তার সাথীদের বলে, "আপনাদের চোখে রাতুল খুব সাধারণ একটা মানুষের ছেলে হলেও তবে আমার চোখে সে অসাধারণ একটি ছেলে। তার চিন্তাভাবনার সাথে আর ৫টি ছেলে চিন্তাভাবনা কখনো এক হয় না।" আমি দূর থেকে রাতুলকে দেখতে, দেখতে কখন যে তার প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। তখন মিজান দরবেশ নীলিমার কাছে এসে বলে, "এটা তুমি ঠিক করোনি। তুমি তাকে ভালোবেসে অনেক বড় ভুল করেছ। কারণ উপরওয়ালা তোমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে। তোমার উচিত ছিল তুমি সেই দায়িত্ব নিশ্চিত হয়ে পালন করবে। যেহেতু তুমি ভুল করেছ, এখনো সময় আছে। উপরওয়ালার কাছে মাপ চেয়ে নিজের দায়িত্ব আবারও বুঝে নাও। কারণ উপরওয়ালার দয়ার কোনো শেষ নেই। তুমি মাপ চাইলে অবশ্যই সে তোমাকে মাফ করবে।" নীলিমা কান্না করতে, করতে মাটিতে বসে পড়ল আর হাত দুটো আকাশের দিকে দিয়ে উপরওয়ালার কাছে তার ভুলের জন্য মাপ চাইল। মিজান দরবেশ নীলিমাকে মাটি থেকে উঠায় আর বলে, "উপরওয়ালা তোমাকে ক্ষমা করে দিয়েছে। শোনো, তুমি আর কখনো পৃথিবীতে আসবে না। এটা আমাকে কথা দাও।" নীলিমা মিজান দরবেশকে বলে, "আপনাকে আমি কথা দিচ্ছি, আর কখনো আমি পৃথিবীতে আসব না। আমি আমার দায়িত্ব পালন করব, যে দায়িত্ব আমাকে মহান আল্লাহ পাক দিয়েছে।" নীলিমা আমার কাছে এসে কান্না করতে, করতে বলে, "রাতুল, তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তুমি আমার কাছে আসলেই খুবই স্পেশাল একজন মানুষ। কখনো নিজেকে বদলাবে না তুমি। যেমন আছো সবসময় এমনই থাকার চেষ্টা করো। আমি প্রতিদিন তোমাকে দেখব আমার জাদুর আয়নাতে। তোমার সাথে এই মধুময় স্মৃতিগুলো আমি আমার জীবনে বাঁধাই করে রাখব।" আমি কিছু বলছিলাম না, শুধু কান্না করছিলাম। আমি হয়তো নীলিমার প্রেমে পড়ে গেছি। কিন্তু এখন আমি তাকে এই কথাটা বলতে পারব না। কারণ তাকে এখন ফিরতে হবে তার নিজের দেশে। নীলিমা আমাদের সকলের থেকে বিদায় নিয়ে তার সাথীদের সাথে আবারও চাঁদে যাওয়ার জন্য রওনা করল। দেখতে, দেখতে তারা সকলেই আমাদের চোখের বাইরে ওই গভীর মহাকাশে মিলিয়ে গেল। নীলিমা যাওয়ার পর আমি মাটিতে বসে পাগলের মতো চিৎকার করে কান্না করছিলাম। মিজান দরবেশ আমার কাছে এসে বলে, "তুমি যা করেছ একদম ঠিক করেছ। তোমার জায়গায় অন্য কেউ হলে বা নীলিমাকে তার ভালোবাসার বাঁধনে আটকিয়ে রাখত। কিন্তু তুমি সেটা করোনি।
এই কারণেই হয়তোবা নীলিমা বলেছে, তুমি আর ৫ জন ছেলের মতন না। আমিও মেনে নিচ্ছি, তুমি আর ৫ জন ছেলের মতন না। আমি মিজান দরবেশকে বলি, বিশ্বাস করে সে যাওয়ার পর আমার মনে হচ্ছে আমার ভেতর থেকে কলিজাটা কেউ একজন নিয়ে যাচ্ছে। আমি তো কখনো তাকে ভালোবাসিনি। তারপরেও আমার এত কষ্ট হচ্ছে কেন আমি জানি না। আমি এটা ভাবতেই পারছি না, নীলিমার কখনো আমার সাথে দেখা করতে আসবে না আর। মিজান দরবেশ আমাকে বলে, নিয়তির বিধান কখনো কেউ পরিবর্তন করতে পারে না, করা যায় না রাতুল। তুমি আবারও তোমার দৈনিক জীবনে ফিরে যাও, নিজেকে সামলাও। মিজান দরবেশ রুকসানা আর রহিমকে বলে, রাতুলকে তার হোটেলে পৌঁছে দিয়ে আসো। আমি মিজান দরবেশ থেকে বিদায় নিয়ে রুকসানা ও রহিমকে নিয়ে সে পাহাড় থেকে নেমে আসি। হাসতে হাসতে আমি আমার হোটেলের সামনে চলে আসি। রুকসানা আর রহিম আমাকে বলে, এখন আমাদের ফিরতে হবে রাতুল। আমি রুকসানা আর রহিমকে বলি, দেখো নীলিমা তো আর কখনো আমার কাছে আসতে পারবে না, তবে এই একটি রাতের ভেতরেই তোমরা দুজন আমার খুব কাছের বন্ধু হয়ে গেছো। তোমরা তো জিনপুরি, তোমরা চাইলেই আমার সাথে যে কোনো সময় দেখা করতে আসতে পারো। রুকসানা আর রহিম বলে, তুমিও আমাদের খুব কাছের বন্ধু হয়ে গেছো রাতুল। আমরা যখনই সময় পাই তোমার সাথে দেখা করতে আসবো। আল্লাহ হাফিজ রাতুল, ভালো থেকো তুমি, আর নিজের যত্ন নিও। আমরা মন থেকে দোয়া করব যেন তুমি নিজেকে সামলে আবারও দৈনিক কাজে ব্যস্ত হয়ে পড়তে পারো। রোকসানা আর রহিম আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। তারা যাওয়ার পর আমি আমার হোটেলে প্রবেশ করি। হোটেলে আসার পর আমি দেখতে পাই হোটেলের সামনে 4 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, আর তাদের সাথেই আছে তাদের, মানে আমার সকল বন্ধু। আমাকে দেখে সবাই আমার কাছে ছুটে এলো আর জানতে চাইল, কোথায় ছিলি তুই? আমার যে বন্ধুকে নরখাদক পিশাচরা তুলে নিয়ে গিয়েছিল সে আমার কাছে এসে বলল, ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে আমি প্রাণে বেঁচে ফিরতে পারতাম না রে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এটা ভেবে ওরা না তোর কোনো ক্ষতি করেছে। আমিও জঙ্গলের বাইরে এসে সাথে সাথে হোটেলে এসে সকল বন্ধুদের সকল কিছু জানাই। তারপর আমরা সবাই একসাথে হয়ে থানা থেকে পুলিশ নিয়ে আসি, আর এখনই আমরা সকলে রওনা করব সেই জঙ্গলের দিকে। তার আগে তুই হোটেলে ফিরে এলি। সে 4 জন পুলিশ অফিসার আমার কাছে এসে বলে, আপনি ঠিক আছেন রাতুল সাহেব? আপনার বন্ধুরা কি সব উল্টাপাল্টা বলছে? তারা বলছে আপনাকেও আপনার এই বন্ধুকে নাকি পিশাচ তুলে নিয়েছিল। আমরা এসব বিশ্বাস করি না। তারপরেও আপনাদের বন্ধুদের জোড়াজুড়িতে আমরা এখনই যেতাম সেই জঙ্গলে দেখার জন্য আসলে বিষয়টা কি। আমি পুলিশ ভাইদের বলি, আমি আপনাদের সাথে তর্কে যেতে চাই না যে এই পৃথিবীতে পিশাচ আছে কি নেই, তবে আপনাদের কাছে একটি কথা জানতে চাই আমি। পুলিশ ভাইয়ের আমাকে বলে, কি কথা জানতে চান রাতুল সাহেব? আমি পুলিশ ভাইদের বলি, আচ্ছা, আপনাদের এই পাহাড়ি এলাকায় তো সেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে, তাই না? প্রতি বছরই তো ঘুরতে আসে। পুলিশ ভাইরা বলে, হ্যাঁ আসে তো। আমি তাদের বলি, সেসব মানুষদের ভেতরে প্রতি বছরই 50 থেকে 60 জন মানুষ নিখোঁজ হয়ে যায়। তারা কোথায় যায় বলতে পারেন? আপনারা তো জানেন না কিছু। তারা কোথায় যায় বলতে পারবেন আপনারা? আপনারা এত সাংবাদিকদের সামনে এসে বলছেন তারা এই পাহাড়ি এলাকায় পথ হারিয়ে গহীন জঙ্গলে চলে যায় আর হিংস্র পশু পাখিদের শিকার হয়। কিন্তু আমি যদি বলি তারা কোনো পথ হারায় না, তাদেরকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হয় আর জ্বলন্ত আগুনের মাঝে পুড়ে তাদেরকে খেয়ে ফেলা হয়। জানি, হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য, তাই আপনাদেরকে বললাম। একটি কথা মিলিয়ে রাখবেন অফিসার, আগামীকাল থেকে যতদিন আপনারা এই অঞ্চলের থানায় থাকবেন দেখবেন আর কোনো মানুষ নিখোঁজ হবে না। মন থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা এত রাতেও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। পুলিশ ভাইরা বলেন, না, এটা তো আমাদের দায়িত্ব। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আমরা আসি তাহলে। পুলিশ ভাইয়েরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপরের দিনই আমরা সকল বন্ধুরা মিলে আবার ঢাকায় চলে আসি। সেদিনের পর থেকে আমার কোনো বন্ধু আর সাজেক যাওয়ার কথা মুখে আনি না, কিন্তু আমি প্রতি শীতেই একা একা চলে আসি। সে আগের হোটেলটাতেই আমি উঠি, আর সে বেঞ্চের মাঝে 1 কাপ কফি হাতে নিয়ে গভীর রাত পর্যন্ত ওই চাঁদের দিকে তাকিয়ে থাকি। নীলিমা হয়তোবা এখনো আমাকে তার জাদুর আয়নার মাধ্যমে দেখে। আমি জানি তাকে আমি আর কখনো দেখতে পাবো না, কিন্তু তাকে দেখার ইচ্ছেটা আমার সব সময় রয়ে যাবে। এখানে শেষ করছি এই সুন্দর গল্পটি। এই গল্পটি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এভাবে নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।